আসসালামু আলাইকুম এন্ড কি অবস্থা সবার, কেমন আছো? তো আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রির থার্ড অধ্যায় পদার্থের গঠন অধ্যায় থেকে আমরা আজ কেমন ভাবে বেসিক সহ আলোচনা করব। এই বেসিকটা জানলে তোমার এমসিকিউ বলো, সিকিউ বলো, এসকিউ বলো, এগুলোতে কোনো ধরনের সমস্যা যদি তোমাকে ফেস না করতে হয় এমন ভাবে আজকে আমরা বেসিকটা বুঝাই দিব। দেখো, একটা জিনিস মনে রাখবা যে বেসিকটা যদি তোমার স্ট্রং থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তীতে যে কোনো ধরনের প্রশ্ন আসুক যেভাবে দিক না কেন প্রশ্ন যদি কঠিন হয় তাহলে তুমি একদম ফুললি অ্যান্সার করতে পারো। এই জন্য কিন্তু আমরা হচ্ছে আজকে এই ক্লাসটা নিব। আর আমাদের তোমরা জানো যে একটা সিরিজ শুরু হয়েছে, সেটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স সিরিজ। তো এই সিরিজটা আমরা এমনভাবে সাজাচ্ছি যাতে তোমাদের বেসিক, এমসিকিউ, সিকিউ, এসকিউ সবগুলোই খুবই কমপ্লিটলি সুন্দরভাবে কভার হয়ে যায়। তো আজকে আমরা আলোচনা করব পদার্থের গঠন। সো দেখো, পদার্থের গঠন থেকে আলোচনা করার শুরুতে আমাদের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে। এই কনসেপ্টগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। ফার্স্ট অফ অল, মৌলিক পদার্থ ভার্সেস যৌগিক পদার্থ, এই যে বিষয়ের যে কনফিউশন থাকে সেই কনফিউশনটা সলভ করা হবে। শুধু তাই নয়, এই অধ্যায় রিলেটেড তোমাদের যত ধরনের কনফিউশন বা যত প্রশ্ন থাকে আশা করি সবগুলোই আস্তে আস্তে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখো, তারপরে আমরা আলোচনা করবো কনসেপ্ট 2, সেটা হচ্ছে পরমাণু ভার্সেস অণু। কনসেপ্ট 3 তে আমরা আলোচনা করবো হচ্ছে প্রতীক আর সংকেত কি জিনিস সেটা নিয়ে। কনসেপ্ট 4 এ হচ্ছে পরমাণুর মৌলিক কণা। পরমাণুর মৌলিক কণা নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেন পরমাণুর মডেল সমূহ, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, এগুলোর সাফল্য সীমাবদ্ধতা কি, হ্যাঁ বোরের সাফল্য বা সীমাবদ্ধতা কি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই সেকশনে। দেন শক্তি স্তর, কনসেপ্ট 6 এ আমরা আলোচনা করবো হচ্ছে শক্তি স্তরগুলা নিয়ে। হ্যাঁ, সো শক্তি স্তর নিয়ে আমরা হচ্ছে যে এখানে আলোচনা করবো প্রধান শক্তি স্তর কি, স্থির কক্ষপথ কি, অরবিট কি, অরবিটাল কি, এসপিডিএফ এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। কনসেপ্ট 7 আলোচনা করবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস কিভাবে তুমি খুব সহজে করতে পারবা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, কপারের ইলেকট্রন বিন্যাস কেন এক হচ্ছে না, পটাশিয়ামের পর থেকে কেন হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ হচ্ছে, এই বিষয়গুলো তোমরা এখানে জানতে পারবা। দেন তারপরে আসো যে হচ্ছে আইসোটপ এবং আইসোটপের ব্যবহার। আইসোটপ কি, আইসোটোন কি, আইসোবার কি, এবং বিভিন্ন যে আইসোটপগুলো আছে, তেজস্ক্রিয় আইসোটপ, টেকনিশিয়াম T99 ধরো বা ফসফরাস, এগুলোর যে ব্যবহারগুলো কিভাবে মনে রাখা যায় সেগুলো নিয়ে আমরা এই স্পেসিফিক কনসেপ্টে আলোচনা করব। এবং সবচেয়ে মজাদার এবং এমসিকিউতে প্রায় আসে এবং তোমরা কনফিউজ হয়ে যাও, সেটা হচ্ছে এই যে পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর, এর যে কনসেপ্টটা সেটা এই তাতে আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। সো দেখো, প্রথমে আমরা শুরু করবো হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে যে হচ্ছে আমাদের কিছু বোঝার আছে সেটা দেখো। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো যে আমরা আলোচনা করছি হচ্ছে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, কনসেপ্ট নাম্বার 1 কিন্তু এখন আমরা আলোচনা করছি। সো দেখো, মৌলিক পদার্থ, মৌলিক মৌলিক পদার্থ। সো মৌলিক পদার্থ বেসিক্যালি কারা? সো মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যায়, শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যায়, ওই পদার্থই পাওয়া যায়, ঠিক আছে, ওই পদার্থই পাওয়া যায়, তারাই হচ্ছে মৌলিক পদার্থ। এর মধ্যে অন্য কোনো ধরনের হচ্ছে ম্যাটেরিয়ালস নাই, ঠিক আছে, ওদেরকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থটাই পাওয়া যাবে। এর উদাহরণের মধ্যে কি আছে দেখো, উদাহরণের মধ্যে আছে হচ্ছে দেখো নাইট্রোজেন যেমন হইতে পারে, ফসফরাস, অক্সিজেন, এদেরকে ভাঙলে ওই পদার্থটি পাওয়া যায়। নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেনই পাওয়া যাবে, ফসফরাসকে ভাঙলে ফসফরাসই পাওয়া যাবে, অক্সিজেনকে তুমি যদি ভাঙো অক্সিজেনই পাওয়া যাবে। এখানে কিন্তু অক্সিজেনকে ভাঙলে কার্বন আসবে না। সো এরাই হচ্ছে বিশুদ্ধ বা মৌলিক পদার্থ। তারপরে আসে হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। সো এই যে যৌগিক পদার্থ, তাহলে এটা হবে এর বিপরীত। যৌগিক পদার্থটা কি? যেগুলোকে ভাঙলে আর দুই বা ততোধিক মৌল পাওয়া যায়, দুই বা ততোধিক মৌল, দুই বা ততোধিক মৌল পাওয়া যায়, ঠিক আছে, পাওয়া যায়, দুই বা ততোধিক মৌল পাওয়া যায়। যেমন হচ্ছে তোমার পানি, কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে যে তোমার দেখো এই কার্বন ডাই অক্সাইডকে যদি ভাঙি কার্বনও পাওয়া গেল, অক্সিজেনও পাওয়া গেল, তাহলে দুইটা মৌল পাওয়া গেল। তাহলে এই যে দুই বা ততোধিক মৌল যদি কোনো যৌগকে ভেঙে পাওয়া যায় সেটাই হচ্ছে আমার যৌগিক পদার্থ। যেমন পানি, কার্বন ডাই অক্সাইড, তারপরে ক্যালসিয়াম কার্বনেট ধরো, তাহলে এখানে কার্বন পাইলা, ক্যালসিয়াম পাইলা, অক্সিজেন পাইলা, তিনটা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাইলা। এই যে তিনটা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাইলা কোন যেই যৌগটা থেকে, সেটাই হচ্ছে যে যৌগিক পদার্থ, বুঝছো? আচ্ছা, তাহলে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ আমরা হচ্ছে পাইলাম। দেখো, এই যে মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থ হচ্ছে টোটাল 118টা। দেখো, মৌলিক পদার্থ হচ্ছে টোটাল 118টা, যার মধ্যে 98টা পাওয়া যায় হচ্ছে প্রকৃতিতে, আর 20টা তৈরি করা হয়েছে গবেষণাগারে, যেটাকে কৃত্রিম মৌল বলা হয়। এরা হচ্ছে কৃত্রিম মৌল। কৃত্রিম মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। আর 26টা মৌলিক পদার্থ হচ্ছে মানব শরীরে পাওয়া যায়, মানব শরীরে।
মানব শরীরে কয় ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়? যদি এমসিকিউতে আসে তাহলে মানব শরীরে প্রায় 26 ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়। মানব শরীরে কত ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়? মানব শরীরে প্রায় 26 ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়। এর মধ্যে মেন যে মৌলিক পদার্থ বা প্রধান মৌলিক পদার্থগুলো যেগুলো মানব শরীরে পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কার্বন, আর একটা হচ্ছে কার্বন। এটাকে সংক্ষেপে তোমরা মনে রাখতে পারো এইভাবে, এইচ কন হচ্ছে মানব শরীরে যে সকল মৌলিক পদার্থ পাওয়া যায় তার মধ্যে প্রধান যে মৌলিক পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে এইচ কন তে কি আসে? এইচ তে আসে হাইড্রোজেন, সি তে কার্বন, ওতে অক্সিজেন, এতে হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, সো এরা হচ্ছে যে মৌলিক পদার্থ। এখন আচ্ছা, এইখানে যৌগিক পদার্থের মধ্যে আরো কিছু উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে মোম, তারপরে প্রাকৃতিক গ্যাস, এরাও কিন্তু যৌগিক পদার্থ। প্রাকৃতিক গ্যাস, মোম, তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এরাও হচ্ছে যে যৌগিক পদার্থ। ঠিক আছে, সো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে আশা করি এই যে কনফিউশনটা সেটা হচ্ছে তোমাদের এখন চলে গিয়েছে। দেন এটা যদি চলে যায় তাহলে আমরা কনসেপ্টটুকু নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরমাণু আর হচ্ছে যে অণু। পরমাণু আর হচ্ছে অণু। তারপরে আমি আরেকবার তোমাদেরকে একটু ক্লিয়ার করি যে দেখো, তাহলে মৌলিক পদার্থ কারা? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যাবে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন। নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেনই পাওয়া যাবে, ফসফরাসকে ভাঙলে ফসফরাসই পাওয়া যাবে, অক্সিজেনকে ভাঙলে অক্সিজেনই পাওয়া যাবে। এই যে মৌলিক পদার্থ, এটা হচ্ছে টোটাল 118টা। এই 118টার মধ্যে 98টা পাওয়া যায় প্রকৃতিতে, যেটা ন্যাচারালি পাওয়া যায়, আর 20টা গবেষণাগারে তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে কৃত্রিম মৌল। আর এই 26 ধরনের মৌল হচ্ছে মানব শরীরে পাওয়া যায়, যার মধ্যে প্রধান হচ্ছে এইচতে আসে হাইড্রোজেন, সিতে আসে কার্বন, ওতে আসে অক্সিজেন, এতে আসে হচ্ছে নাইট্রোজেন। ওকে ফাইন। আর যৌগিক পদার্থ কারা? যেই সমস্ত যাকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি ভাঙি তাহলে এখানে 3টা মৌল পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি ভাঙো তাহলে তুমি 3টা মৌলিক পদার্থ পাবা। কি কি? ক্যালসিয়াম পাবা, কার্বন পাবা, অক্সিজেন পাবা। আমি যদি দেখাই ক্যালসিয়াম কার্বনেট, এটা একবারে মানে ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য, বুঝছো, মানে যারা খুবই একদম বেসিক দুর্বল, বেসিক থেকে। এই জন্য আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি, সো তোমরা বিরক্ত হও না। সো ডিটেলসে বোঝাচ্ছি। দেখো, এই যে এখানে হচ্ছে ক্যালসিয়াম, এখানে হচ্ছে কার্বন, আর এখানে হচ্ছে অক্সিজেন, 3টা মৌলিক পদার্থ পাইলাম। সো এটাই হচ্ছে যৌগিক পদার্থ। ওকে ফাইন। এখন আসি হচ্ছে পরমাণু ভার্সেস অণু কি জিনিস, এই কনসেপ্টটা আমরা একটু বুঝি। দেখো, পরমাণু ভার্সেস অণু, ঠিক আছে। সো দেখো, পরমাণুটা কি? এখন আমরা একটু দেখি যে পরমাণুটা কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণটা থাকে, সেটাই হচ্ছে পরমাণু। সো দেখো, তাহলে এখানে তুমি লিখতে পারো যে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলগুণ থাকে, ঠিক আছে। যেমন উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? সো উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যে হাইড্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, এরা হচ্ছে যে পরমাণু। কেন পরমাণু? দেখো, প্রকৃতিতে এককভাবে কিন্তু পরমাণুর অস্তিত্ব পাওয়া খুবই কঠিন, এমনকি পাওয়া যায় না। সো দেখো, তাহলে পরমাণু কারা? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। হাইড্রোজেন, অক্সিজেন, এরা কিন্তু মৌলিক পদার্থ। হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেনই পাওয়া যায়, অক্সিজেনকে ভাঙলে অক্সিজেনই পাওয়া যায়। আর এরা হচ্ছে ওই হাইড্রোজেন অক্সিজেন 2টা পরমাণু, যার মধ্যে ওই মৌলের গুণাগুণ আছে, এবং এরা হচ্ছে ক্ষুদ্রতম কণা, এর থেকে নিচে আর ভাঙা যায় না, বুঝছো। সো এটা হচ্ছে পরমাণু। আর অণু কি? অণু হচ্ছে যে, দেখো, অণু হচ্ছে যে যখন 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু, 2 বা 2 এর অধিক সংখ্যক 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যেমন হচ্ছে এই যে হাইড্রোজেন, এইটা হইতে পারে যে অক্সিজেন, এইটা, ঠিক আছে। 2টা হাইড্রোজেন পরমাণু তৈরি হয়ে আমাদের অণু গঠন করলো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি? অণু। তাহলে পরমাণু আর অণুর মধ্যে যে কনসেপ্ট, সেটা কি তোমরা বুঝছো যে 2 বা 2 এর অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মধ্যে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে আবার অণু, ঠিক আছে। পরমাণু আর অণুর কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। আরেকটু ক্লিয়ার হবে আমি বোঝাই, দাঁড়াও। দেখো, ধরো হচ্ছে এটা হচ্ছে পানির একটা হচ্ছে কি অণু, তাই তো? পানির অণু। দেখো, এখানে পরমাণু আছে কয়টা? হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এরা হচ্ছে কি? পরমাণু।
আছে কয়টা? দুইটা। পরমাণু আছে কয়টা? দুইটা। ওকে ফাইন। আচ্ছা, এই যে টোটালটা এটাই হচ্ছে অণু আমার, অণু, এটা হচ্ছে একটা অণু। আচ্ছা ফাইন। এখন এখানে পরমাণু আছে, পরমাণু আছে দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু আর একটা হচ্ছে অক্সিজেনের পরমাণু, কিন্তু এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে তিনটা। পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা হচ্ছে কয়টা? তিনটা। হাইড্রোজেনের দুইটা, অক্সিজেনের একটা। পরমাণুর সংখ্যা কয়টা? দুইটা। সো দেখো এখানে জিনিসটা কিন্তু ভালো করে বুঝো, এই যে একটা পানির একটা অণু, এই টোটালটা হচ্ছে একটা অণু, কারণ এখানে কি দুই বা দুইয়ের অধিক পরমাণু আছে, এখানে দুইটা পরমাণু যুক্ত আছে, একটা হচ্ছে অক্সিজেন, একটা হাইড্রোজেন। এই যে এখানে লিখছে যে দুইটা পরমাণু, কিন্তু এখানে পরমাণুর সংখ্যা কয়টা? পরমাণু দুইটা আছে, কিন্তু পরমাণুর সংখ্যা কয়টা? পরমাণুর সংখ্যা হচ্ছে তিনটা। ঠিক আছে, পরমাণুর সংখ্যা হচ্ছে তিনটা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে অণুটা, এই অণুটা কিন্তু দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র মৌলিক পদার্থ, মানে অণুটা হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে মৌলের অণু, মৌলের মৌলের অণু, আর একটা হচ্ছে যৌগের অণু। ঠিক আছে, এই অণুটা আবার দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে মৌলের অণু আর একটা হচ্ছে যৌগের অণু। মৌলের অণু কি? যেখানে শুধুমাত্র মৌল দিয়ে গঠিত হয়, মানে ওই পদার্থই থাকে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এইটা। আর যৌগের অণু হচ্ছে যে যেখানে দুই বা দুইয়ের অধিক মৌল থাকে, যেমন হচ্ছে পানি, পানি। ঠিক আছে, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু থাকে। ঠিক আছে, তাহলে মৌলের অণু কারা? যেখানে হচ্ছে একই মৌলের পরমাণু থাকে, একই মৌলের পরমাণু থাকে, যেমন হাইড্রোজেনেরই শুধু এখানে, অক্সিজেনেরই শুধু এখানে, এটা হচ্ছে মৌলের অণু। হ্যাঁ, একাধিক পরমাণু আছে। আর যৌগের অণু হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু থাকে, একাধিক ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু থাকে, যেমন এখানে পানি, এখানে হাইড্রোজেনেরও কিছু পরমাণু আছে, অক্সিজেনেরও কিছু পরমাণু আছে। তো এটা হচ্ছে যে যৌগের অণু। আশা করি মৌলের অণু আর যৌগের অণু তোমরা বুঝতে পারছো। সো এটা যদি তোমাদের ক্লিয়ার হয়, তাহলে আমরা যাব হচ্ছে প্রতীক আর সংকেত, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। সো দেখো, এটা হচ্ছে তোমরা একটু তুলে নাও, আমরা হচ্ছে প্রতীক আর সংকেত নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো এটা আমরা মুছে দিলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে আমাদের কনসেপ্ট 3, সেটা হচ্ছে প্রতীক আর হচ্ছে সংকেত। সো দেখো, প্রতীক, প্রতীক। সো প্রতীকটা কি? প্রতীক হচ্ছে মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম, ইংরেজি বা ল্যাটিন ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, নামের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, প্রতীক তাহলে কি? প্রতীক হচ্ছে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপই হচ্ছে আমাদের প্রতীক। সো দেখো, এই যে মৌলের ল্যাটিন নাম, এই ল্যাটিন নামের কিছু হচ্ছে যে মৌল আছে, এগুলো পরীক্ষা এইভাবে আসে যে নিচের কোন মৌলটির নিচের মানে সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি, অথবা কোনটি হচ্ছে নিচের কোন মৌলটির নামকরণ ল্যাটিন ভাষা থেকে করা হয়েছে, এইভাবে। নিচের কোন মৌলটির নামকরণ ইংরেজি ভাষা থেকে করা হয়েছে, এইভাবে। সো এগুলো হচ্ছে তোমাকে জানতে হবে। সো এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে যে সকল মৌলের নামকরণ করা হয়েছে, হাতে কোনো কয়েকটা 8-10টা মৌল হইতে পারে। সো এগুলো তুমি মনে রাখলে তুমি বুঝতে পারবা যে বাকিগুলো ইংরেজি থেকে করা হয়েছে, কিন্তু এই কয়টাই হচ্ছে ল্যাটিন নাম থেকে করা হয়েছে। সো দেখো কি কি আছে, আমাদের ল্যাটিন ভাষা থেকে আসছে হচ্ছে সোডিয়াম, যেটাকে আমরা বলছি হচ্ছে নেট্রিয়াম, এটা কিন্তু ল্যাটিন নাম, নেট্রিয়াম, নেট্রিয়াম। দেন আছে কপার, যেটাকে আমরা বলছি কিউপ্রাম, কিউপ্রাম। দেন আছে হচ্ছে পটাশিয়াম, যেটাকে আমরা বলছি ক্যালিয়াম, ক্যালিয়াম। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে স্ট্যানাম, যেটাকে এস এন দ্বারা প্রকাশ করা হয়, স্ট্যানাম। তারপরে আছে হচ্ছে এসপি, যেটা হচ্ছে স্টিবিয়াম, স্টিবিয়াম। তারপরে আছে হচ্ছে লেড, যেটাকে পারদ বলে, এটাকে বলা হয় প্লাম্বাম, প্লাম্বাম। তারপরে আছে হচ্ছে লোহা বা ফেরাম, ফেরাম। তারপরে আছে উলফ্রাম, যেটা ডাবল দ্বারা প্রকাশ করা হয়, উলফ্রাম। দেন আছে হচ্ছে এটাকে টাংস্টেনও বলা হয়। তারপরে আছে হচ্ছে পারদ বা হচ্ছে মার্কারি, যেটাকে এইচজি বা হচ্ছে হাইড্রোজিরাম। হ্যাঁ, তারপরে আরো দুইটা আছে, সেটা হচ্ছে একটা আছে হচ্ছে অরাম বা সোনা, অরাম। আর একটা হচ্ছে এজি বা সিলভার, যেটা হচ্ছে আর্জেন্টিনাম, আর্জেন আর্জেন্টাম আর্জেন্টাম। হ্যাঁ, আর্জেন্টাম। ঠিক আছে, তো এই যে সোডিয়াম বা হচ্ছে এটা হচ্ছে নাট্রিয়াম, কপার বা সিইউ এটা হচ্ছে কিউপ্রাম, এটা হচ্ছে ল্যাটিন নাম। কিন্তু কেতে হচ্ছে পটাশিয়াম, এটা যেটাকে বলছি ক্যালিয়াম। এটা হচ্ছে এস এন তে হচ্ছে টিন,
স্টিন, যেটা হচ্ছে স্ট্যানাম, এসবিতে স্টিবিয়াম, পিতে হচ্ছে প্লাম্বাম বা হচ্ছে পারদ, পাম্বাম বা হচ্ছে লেড, লেড হচ্ছে যে প্লাম্বাম, ফেরাম বা লোহা, এটা হচ্ছে টাংস্টেন বা উলফ্রাম, মার্কারি, হাইড্রোগ্রাম, আর হচ্ছে এতে আসে হচ্ছে অরাম, আর এজিতে আসে বা সোনা, আর এজিতে হচ্ছে রূপা বা হচ্ছে যে আর্জেন্টাম। সো এগুলো হচ্ছে যে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, আর বাদ বাকি যারা আছে বা যে সকল আছে সেগুলো সব ইংলিশ নাম থেকে। সো ইংরেজি নামেরও কিছু একটু উদাহরণ দিই, যেমন ধরো হচ্ছে সিতে আসে হচ্ছে কার্বন, এটা কিন্তু ইংলিশ নাম থেকে নেওয়া হয়েছে কার্বন। দেন সি এতে আসে হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এটা হচ্ছে কিন্তু ইংলিশ নাম থেকে নেওয়া হয়েছে। দেন আরো তুমি বলতে পারো যেমন সিএল, এটা হচ্ছে ক্লোরিন, এটা ইংলিশ নাম থেকে নেওয়া হয়েছে ক্লোরিন। আচ্ছা, এখানে প্রতীকের নামকরণের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো মৌলের নামের যদি প্রথম অক্ষরটা সেম হয়, যেখানে যেখানে কার্বন, ক্যালসিয়াম, ক্লোরিন এগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষরটা কিন্তু সেম, সি সি সি, এটা যদি সেম হয় তাহলে পরবর্তী দেখো সবগুলোই তো এখন প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবো না। যেমন কার্বনকে আমি হচ্ছে সি দ্বারা প্রকাশ করছি শুধু প্রথম অক্ষর দিয়ে, কিন্তু এগুলো তো প্রথম অক্ষরগুলো সেম, তাহলে সেক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে পরবর্তী একটা ওয়ার্ড মানে অক্ষর আমরা লিখবো, কিন্তু সেটা হবে ছোট হাতের। যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে সিএ ইউজ করছি, ক্লোরিনের ক্ষেত্রে সিএল ইউজ করছি, বুঝছো? এইভাবে এটা হচ্ছে প্রতীকের নামকরণের একটা নিয়ম, যে প্রতীক যদি তুমি বুঝে থাকো তাহলে আমাকে এখন বুঝতে হবে হচ্ছে সংকেত। সংকেত, সংকেত, সংকেতটা কি দেখো, সংকেতটা হচ্ছে মৌলের প্রতীক, এই যে যেটা আমরা একটু আগে শিখলাম, এই মৌলের প্রতীক এবং যোজনীর সাহায্যে, এবং যোজনীর সাহায্যে, সাহায্যে মৌলের প্রতীক এবং যোজনীর সাহায্যে কোনো মৌলের অণুকে প্রকাশ, কোনো মৌলের বা যৌগের অণুকে প্রকাশ, কোনো মৌল বা যৌগ অণুকে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় সংকেত, প্রকাশ করার পদ্ধতি। হ্যাঁ, এটা হচ্ছে সংকেত। যেমন উদাহরণ কি হইতে পারে, উদাহরণ আমি এখানে দিতে পারি হচ্ছে দেখো ধরো দিলাম আমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিলাম, কার্বন ডাইঅক্সাইড একটা আমি উদাহরণ দিলাম। যেমন আমি দিতে পারি হচ্ছে পানি, দিতে পারি পানি, পানি। হ্যাঁ, তাহলে এখানে কি করলাম, মৌলের প্রতীক এই যে এইচ সি, এরা হচ্ছে মৌলের প্রতীক, এবং যোজনী এই যে দুই, অক্সিজেনের যে দুই, এই জন্য এখানে লিখছে, এই যোজনীর সাহায্যে আমরা প্রকাশ করলাম, এটাই হচ্ছে তার সংকেত। এটাই কি, এটাই হচ্ছে তার সংকেত। সো প্রতীক আর সংকেতের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা, সেটা আমরা হচ্ছে একটু আরেকবার একটু রিক্যাপ করি, খুবই সংক্ষিপ্ত সময় রিক্যাপ করবো যাতে বেশি সময় না লাগে। দেখো, সো মৌলের প্রতীকটা কি জিনিস, মৌলের প্রতীকটা হচ্ছে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, এটাই হচ্ছে মৌলের প্রতীক, ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে প্রতীক। আর সংকেতটা কি, সংকেতটা হচ্ছে মৌলের প্রতীক এবং যোজনীর সাহায্যে কোনো মৌল বা যৌগকে প্রকাশ করার যে পদ্ধতি, প্রকাশ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে যে সংকেত। প্রতীক আমরা লিখতে পারি এইভাবে, কিছু ল্যাটিন আছে কিছু ইংরেজি আছে, সংকেতের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, পানি, এভাবে লেখা যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে ক্লিয়ার হইলে আমরা পরবর্তী টপিকে চলে যাবো, সেটা হচ্ছে যে পরমাণুর মৌলিক কণা বা পরমাণুর সাংগঠনিক কণা। আচ্ছা, তো দেখো পরমাণুর আমাদের আচ্ছা নেক্সট যে টপিক সেটা হচ্ছে C4, পরমাণুর মৌলিক কণা, মৌলিক কণা, মৌলিক কণা, মৌলিক কণা বা সাংগঠনিক কণা যাই বলো। তো দেখো এটা একটা ধরো হচ্ছে একটা পরমাণু, সো এখানে কিছু এরকম আছে, ধরো এটা দিলাম আর হচ্ছে যে এটা দিলাম, সো দেখো আর এখানে বহিস্থ যে কক্ষপথ এখানে ধরো আছে। সো আচ্ছা, এই যে এইটা ধরো আমি দিলাম হচ্ছে নিউট্রন, নিউট্রন এটা একটা পরমাণু, এখানে এটা নিউট্রন, এটা হচ্ছে ধরো প্রোটন, আর এইটা হচ্ছে যে আমার ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন, ধরো এটা হচ্ছে আমার ইলেকট্রন। সো এই যে তিনটা, এটা হচ্ছে প্রতিটা পরমাণুতে থাকে, এই তিনটা উপাদান প্রতিটা পরমাণুতে থাকে, এরাই হচ্ছে পরমাণুর সাংগঠনিক কণা, পরমাণুর সাংগঠনিক কণা বা মৌলিক কণা, সাংগঠনিক কণা বা মৌলিক কণা, এরাই হচ্ছে কি পরমাণুর সাংগঠনিক কণা বা মৌলিক কণা। তবে এটার ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রম এখানে লিখতে পারো যে ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন পরমাণুতে কিন্তু কোনো ধরনের নিউট্রন থাকে না। কেন ব্যতিক্রম, কারণ এই হাইড্রোজেনে নিউট্রন থাকে না। তাহলে এখানে সাংগঠনিক কণা দুইটা, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন, এখানে কোনো নিউট্রন থাকে না, ব্যতিক্রম, কারণ নিউট্রন থাকে না, ব্যতিক্রম, নিউট্রন থাকে না। এটা শুধুমাত্র কোথায় হবে, শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে হবে। সো এরাই হচ্ছে পরমাণুর মৌলিক কণা, সেটা হচ্ছে
প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি হাইড্রোজেন, হাইড্রোজেনে কিন্তু কোনো ধরনের নিউট্রন নেই। আর আরেকটা জিনিস মনে রাখবা, পরমাণু চার্জ নিরপেক্ষ। পরমাণু কি, পরমাণু কিন্তু সবসময় কি, পরমাণু সবসময় হচ্ছে চার্জ নিরপেক্ষ। কেন পরমাণু সবসময় চার্জ নিরপেক্ষ? কারণ এই পরমাণুর এই ভেতরে যত সংখ্যক প্রোটন থাকবে, বাইরে ঠিক তত সংখ্যক কি আমার ইলেকট্রন থাকবে, বাইরে ঠিক তত সংখ্যক কি আমার কি থাকবে, বাইরে ঠিক তত সংখ্যক কি আমার ইলেকট্রন থাকবে। এটাই হচ্ছে, এই কারণে পরমাণুটা কিন্তু চার্জ নিরপেক্ষ। এই কারণে কি, এই কারণে পরমাণুটা চার্জ নিরপেক্ষ। এখন আসি যে মৌলিক কণা সমূহের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। দেখো, সো পরমাণুর মৌলিক কণা 3টি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই মৌলিক কণা সমূহের কিছু আছে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করব। সো এখানে লিখলাম হচ্ছে প্রোটন। তো দেখো, এখানে লিখলাম হচ্ছে ধরো ইলেকট্রন, ইলেকট্রন, দেন প্রোটন, আর লিখলাম ধরো নিউট্রন, নিউট্রন, নিউট্রন। ঠিক আছে, তাহলে এই যে এগুলোর প্রতীক কি, ইলেকট্রনকে এইভাবে প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা, নিউট্রনকে হচ্ছে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, প্রতীক তো লিখলাম। দেন এগুলোর যেই হচ্ছে আধান, ঠিক আছে, এই আধানটা কি দেখো, ইলেকট্রনের ক্ষেত্রে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, প্রোটনের ক্ষেত্রে প্লাস, শুধু চিহ্নটা চেঞ্জ হবে, ভ্যালুটা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, ভ্যালুটা হচ্ছে তোমার একই থাকবে। সো নিউটনের ক্ষেত্রে এর কোনো হচ্ছে আধার নাই। ঠিক আছে, তাহলে এখন আসলে হচ্ছে আমাদের প্রকৃত ভর, সেটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে 9.11 10⁻28 গ্রাম অথবা -31 কেজি। এটা ব্র্যাকেটে লিখে রাখো, -31 কেজি। প্রোটনের ক্ষেত্রে প্রকৃত ভরটা কত হবে, 1 + 673 1.673 10⁻24 গ্রাম। নিউটনের ক্ষেত্রে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, এখন আসো যে প্রকৃত ভর পাইছে, আধান পাইছে, এখন হচ্ছে আপেক্ষিক আধান। হ্যাঁ, আপেক্ষিক আধান দেখো, ইলেকট্রনের ক্ষেত্রে -1। আন্তরিকভাবে দুঃখিত, আসলে কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আসলে একটু ক্লাসের মাঝে বিঘ্ন হয়েছে। তো দেখো, আমরা আলোচনা করছিলাম হচ্ছে কনসেপ্ট নাম্বার 4, যেটা হচ্ছে পরমাণুর যে মৌলিক কণা আছে, এই মৌলিক কণাসমূহের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই তো? ওকে, ফাইন। সো মৌলিক কণাসমূহের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা জানি যে পরমাণুর যে সাংগঠনিক কণা বা মৌলিক কণা, সেটা হচ্ছে 3টা। কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এটা প্রতীক, প্রতীক। হ্যাঁ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে প্রতীক। এই প্রতীক হচ্ছে যে ইলেকট্রনকে প্রকাশ করছি হচ্ছে ই দিয়ে, প্রোটনকে পি দিয়ে, আর নিউট্রনকে হচ্ছে ছোট হাতের এন দিয়ে। তারপরে এটা হচ্ছে আধান, তার আধান কত দেখো, ইলেকট্রনের আধান হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁹ কুলম্ব। প্রোটনের ক্ষেত্রে জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে, ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ, প্রোটনের ক্ষেত্রে পজিটিভ, আর যে ভ্যালুটা সেটা ফিক্সড। আর নিউট্রন হচ্ছে এটা নিরপেক্ষ একটা কণা, এর কোনো আধান নাই। ঠিক আছে, এখন আসো প্রকৃত ভর। সো দেখো, ইলেকট্রনের যে প্রকৃত ভর, এখানে যদি আমি লিখি প্রকৃত ভর, এই যে ইলেকট্রনের প্রকৃত ভর, সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর এটাকে যদি কেজিতে নিয়ে যাও তাহলে হচ্ছে -31 কেজি। অপশানে কিন্তু অনেক সময় কেজিতে মানে অপশানটা দেওয়া থাকে, সো 31 কেজি হবে। তারপরে হচ্ছে প্রোটনের যে প্রকৃত ভর, সেটা হচ্ছে 1.673 10⁻24 গ্রাম। আর নিউট্রনের যে প্রকৃত ভর, সেটা হচ্ছে 1.675। প্রোটন হচ্ছে 1.673 আর নিউট্রন হচ্ছে 1.675 10⁻24 গ্রাম, 24 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, আর এটাকে যদি তুমি কেজিতে নিয়ে যাও তাহলে হবে 27 কেজি, 27 কেজি। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রতীক পাইলাম, আধান পাইলাম, প্রকৃত ভর পাইলাম। এখন হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক আধান। হ্যাঁ, আপেক্ষিক আধান দেখো, আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে -1, প্রোটনের ক্ষেত্রে +1, নিউট্রনের ক্ষেত্রে 0, কারণ এটা একটা নিরপেক্ষ কণা। এখন আসলে আপেক্ষিক ভর, আমরা কিন্তু প্রকৃত ভর পাইছিলাম না, এখন আসে আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর দেখো, ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, প্রোটনের হচ্ছে 1, আর এই যে নিউট্রন, এরও হচ্ছে যে 1, নিউট্রন এরও হচ্ছে 1। ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0। দেখো, ইলেকট্রনের যে ভর, সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের থেকে 1840 গুণ কম। ঠিক আছে, 1840 গুণ কম এই ইলেকট্রনের ভর, প্রোটন ও নিউট্রনের থেকে 1840 গুণ কম হচ্ছে ইলেকট্রনের ভর। আচ্ছা, সো এখন আসি যে এই যে ভর সংখ্যা, তারপরে হচ্ছে যে আইডি নাম্বার, দেন হচ্ছে প্রোটনের সংখ্যা, পারমাণবিক সংখ্যা কিভাবে বের করবা, নিউট্রনের সংখ্যা কিভাবে বের করবা, ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করবা, এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। সো দেখো, এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এখন একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাইবো। ধরো এটা একটা মৌল, যে কোনো মৌল হইতে পারে, এটা একটা আমরা প্রতীকী অর্থে ব্যবহার করছি, যে কোনো একটা মৌল। ধরো এটা একটা মৌল, এই সাইডে আলো করতেছে। আচ্ছা,
ধরো এটা একটা মৌল, ফাইন। এখন এখানে জেড, এখানে এ, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস এন, তাই তো? আচ্ছা, এখন এই যে প্রতীকের বামে নিচে এই যে জেড, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝা যাচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক পারমাণবিক সংখ্যা, বা তুমি বলতে পারো হচ্ছে প্রোটন সংখ্যা, বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে যে মৌলের আইডি নম্বরও বলা হয়, আইডি নম্বর, ঠিক আছে? এটা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ভর সংখ্যা। এটা কি? এটা হচ্ছে যে ভর সংখ্যা। এটা কি? এটা হচ্ছে ভর সংখ্যা। আর এই যে প্লাস মাইনাস এন আছে, এটা কি? এটা হচ্ছে আধান। সেটা হচ্ছে পজিটিভ হইতে পারে, আধান নেগেটিভ হইতে পারে। যদি প্লাস 3 থাকতো তার মানে 3টা আধান সে ছেড়ে দিয়েছে, যদি মাইনাস 3 থাকতো তো অ্যানায়ন থাকতো, তাহলে 3টা আধান সে গ্রহণ করেছে, এইটাই বোঝানো হয় এটা দ্বারা। সো এখন আমরা একটা উদাহরণ দেখবো। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে হচ্ছে তুমি কোন মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত? জেড। ভর সংখ্যা কত? এ। এখন এখান থেকে যদি নিউট্রন সংখ্যা বের করতে বলে, তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করবা? নিউট্রন সংখ্যা তো নিউট্রন সংখ্যা যদি বের করতে পারবা হচ্ছে এ মাইনাস জেড, অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমার হচ্ছে নিউট্রন সংখ্যা বের হয়ে আসবে। নিউট্রন সংখ্যা বের করার পরে ইলেকট্রন সংখ্যা তুমি এখান থেকে কিভাবে বের করবা? এটাও বের করা যায় খুবই সহজে। ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা, দেখো তোমাদের বইয়ে কিন্তু এই ইলেকট্রন সংখ্যা বের করার পদ্ধতিটা দেওয়া নাই, দেখো। সো ইলেকট্রন সংখ্যা তুমি এখান থেকে বের করতে পারবা। এই যে হচ্ছে জেড আছে না, এই জেড থেকে মাইনাস প্লাস মাইনাস এন এইভাবে বাদ দিয়ে দিবা, তাহলে হচ্ছে তুমি, অর্থাৎ এই যে প্রোটন সংখ্যাটা ছিল, দেখো পরমাণু কিন্তু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে নর্মাল স্টেটে ততগুলোই ইলেকট্রন থাকবে, কিন্তু যখন ইলেকট্রন গ্রহণ করবে অথবা ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন হইলে তখন কিন্তু হচ্ছে ইলেকট্রনের মান বাড়বে অথবা কমবে, ঠিক আছে? তখন এই ইলেকট্রন সংখ্যাটা এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবা। তো এখন এখান থেকে আমরা একটা উদাহরণ দেখি, খুবই সুন্দর কথা। সো ধরো এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের তাহলে হচ্ছে আমার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 13। ওকে, ভর সংখ্যা কত? 17। ওকে, ফাইন। ধরো এখানে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে হচ্ছে +3। ফাইন। ওকে, এটা একটা হচ্ছে কি, এটা একটা ধরো একটা উদাহরণ। আচ্ছা, তাহলে এখান থেকে এই যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এটা কত? এটা হচ্ছে 13। এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যে সমান 13। ভর সংখ্যা বা এ, এই ভর সংখ্যা বা এ সমান সমান হচ্ছে 27। ভালো কথা। তাহলে এখন আসো নিউট্রন সংখ্যা কিভাবে বের করবা? নিউট্রন সংখ্যা এই যে এ মাইনাস জেড, মানে হচ্ছে এই যে 27 থেকে 13 বাদ দিবা, তাহলে হচ্ছে তুমি নিউট্রন সংখ্যা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে 27 থেকে 13 বাদ দিলাম, তুমি নিউট্রন সংখ্যা পেয়ে যাবে, তখন এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে যে 14। আচ্ছা, এখন আসো যে এখানে তো 13টা প্রোটন আছে, মানে 13টা ইলেকট্রনই থাকার কথা নর্মাল স্টেটে, কিন্তু এখানে 3টা ইলেকট্রন সে ত্যাগ করছে বা ছেড়ে দিছে। এই যে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এখন ইলেকট্রন সংখ্যাটা কত? এইটা তুমি বের করতে পারবা ইলেকট্রন সংখ্যার যে সূত্রটা একটু আগে দেখাইলাম, এটা থেকে। ইলেকট্রন সংখ্যা সমান তুমি লিখতে পারো হচ্ছে জেড মাইনাস প্লাস মাইনাস এন। ওকে, ফাইন। এখন মান বসাও। তাহলে এখানে ছিল হচ্ছে 13, এখানে হচ্ছে কয়টা ছাড়ছে? তাহলে হচ্ছে +3। দেখো +3, এই প্লাসে মাইনাসে আবার মাইনাস, তাহলে -3 সমান সমান হচ্ছে 10। তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। আর এই যে আধান সংখ্যা, এই আধান সংখ্যা হচ্ছে n সমান +3, এটা হচ্ছে আধান সংখ্যা। সো এই যে এরকম ভাবে যদি কোনো একটা মৌল দেওয়া থাকে, সেখান থেকে তুমি কিভাবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে পারো, ভর সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, শুধু তাই নয়, এইখান থেকে তুমি কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে পারো সেটা খুব সুন্দরভাবে আমি দেখাই দিলাম। সো এটাই কিন্তু বিভিন্ন এমসিকিউতে এইভাবেই প্রশ্ন আসে, যে হচ্ছে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত, এই অ্যালুমিনিয়ামের এটাতে হচ্ছে নিউট্রন সংখ্যা কত আছে। দেন হচ্ছে প্রশ্ন আসতে পারে যে 3টা ইলেকট্রন যদি গ্রহণ করে বা 3টা ইলেকট্রন যদি ছেড়ে দেয় বা 2টা যদি গ্রহণ করে, তাহলে এর যে ইলেকট্রন সংখ্যা কত, সোডিয়াম প্লাস আয়ন ইলেকট্রন সংখ্যা কত। নর্মালি সোডিয়ামে এই ইলেকট্রন সংখ্যা 11টা, কিন্তু সোডিয়াম প্লাসে কিন্তু 10টা হয়ে যাবে। এইগুলোই বিষয়গুলো। সো দেখো, এইটা যদি তুমি বুঝে থাকো, এইটা যদি তোমার ক্লিয়ার হয়, তাহলে আমরা আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাব। আমাদের 4টা কনসেপ্ট শেষ, এখন আমরা পরমাণুর মডেল নিয়ে কিছু কথাবার্তা বলবো। পরমাণুর মডেলটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এটা আশা করি যে তোমরা সহজে বুঝতে পারবা। ওই যে বড় বড় লাইন দেওয়া আছে তোমাদের বইয়ে, মনে রাখতে অনেক সময় অসুবিধা হয়, কোনটা রাদারফোর্ডের মতবাদ, কোনটা হচ্ছে বোরের মতবাদ, মনে রাখতে সমস্যা হয়। তো দেখো, এখন আমি তোমাদের এটা কিভাবে সহজে খুব সলভ করে দিই।
পরমাণু মডেল সমূহ। ওকে ফাইন, সো এটা হচ্ছে তুলে নাও। এটা একটু কষ্ট করে তুলে নাও তাড়াতাড়ি, খাতায় তোমরা স্ক্রিনশট দিতে পারো। আচ্ছা, মুছে দিলাম। তো দেখো কি বলছে, কনসেপ্ট নাম্বার 5 বলছে যে পরমাণুর মডেল সমূহ, তাই তো, পরমাণুর মডেল সমূহ। তাহলে এখানে আমরা লিখি যে হচ্ছে পরমাণুর মডেল সমূহ, রাইট। সো এই যে পরমাণু মডেল, এই পরমাণু মডেল তোমাদের বই আলোচনা করা হয়েছে দুইটা, একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ডের মডেল, আর একটা হচ্ছে নিলস বোরের মডেল। রাদারফোর্ডের যে মডেলটা সেটা আসছিল হচ্ছে 1911 সালে, আর নিলস বোরের যে মডেল সেটা আসছে হচ্ছে 1913-তে, অর্থাৎ 2 বছর পর এটা আসছে। আচ্ছা, রাদারফোর্ডের যে মডেল, এই মডেলটাকে হচ্ছে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বা সৌরজগতের সাথে যেহেতু তুলনা করা হয়েছে তাই এটাকে সৌর মডেলও বলা হয়, রাদারফোর্ডের মডেলকে কি বলা হয়, সৌর মডেলও বলা হয়। আবার একে নিউক্লিয়াসের সাথে তুলনা করার কারণে একে নিউক্লিয়ার মডেলও বলা হয়, সৌর মডেল বা নিউক্লিয়ার মডেলও একে বলা হয়। ফাইন, আচ্ছা, নিউক্লিয়ার মডেলও একে বলা হচ্ছে। ওকে ফাইন, তাহলে এই যে রাদারফোর্ডের যে মডেল, এই রাদারফোর্ডের মডেলের কিছু স্বীকার্য আছে, এই স্বীকার্যগুলো কি কি দেখো। সো দেখো রাদারফোর্ডের মডেলের স্বীকার্য সমূহ। আচ্ছা, প্রথম স্বীকার্য কি, প্রথম যে স্বীকার্য সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে এই যে একটা পরমাণু, এই পরমাণুর কেন্দ্রে কি থাকে বলতো, নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রতিটি পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। সেটাকে আমরা লিখছি যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে মূল কথা আর কি। তোমাদের বই আরেকটু এলাবোরেটলি দেওয়া আছে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, আমি যদি সহজে বলি তোমাদের বইয়ের ভাষায়, তাহলে প্রতিটি পরমাণুতে একটা কেন্দ্র আছে, ওই যে কেন্দ্র আছে ওই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এই যে এটাই 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে। আর 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে নিউক্লিয়াসের অধিকাংশ জায়গায় ফাঁকা, পরমাণুতে অধিকাংশ জায়গায় ফাঁকা। এই যে দেখো, পরমাণু পুরোটাই কিন্তু পরমাণু, এটুকু হচ্ছে নিউক্লিয়াস, আর মাঝের যে অংশটা এটা হচ্ছে পুরোটাই ফাঁকা, আর এই যে শেল এখানে ঘুরে হচ্ছে ইলেকট্রন। তাহলে পরমাণুতে অধিকাংশ স্থানই কি ফাঁকা, তাহলে 2 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে পরমাণুতে অধিকাংশ স্থানই ফাঁকা। আর এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আকারটা অত্যন্ত ক্ষুদ্র, তাহলে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্বীকার্য। 3 নম্বরে বলা হয়েছে যে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরতেছে, পরমাণুতে ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঠিক সেভাবে ঘুরতেছে। এই যে সৌরজগতের তুলনা, এটা রাদারফোর্ডের মডেলের একটা স্বীকার্য। তো এখানে কি করা হয়েছে সহজে তোমরা মনে রাখবা, যে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, সৌরজগতের গ্রহের সাথে নিউক্লিয়াস ও ইলেকট্রনের তুলনা, এখানে তোমরা মনে রাখবা এটা। ওকে, আর 4 নম্বর যে স্বীকার্য সেটা হচ্ছে যে আমরা জানি যে ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দিছে, বুঝছো। ম্যাক্সওয়েলের তত্ত্বটা হচ্ছে এমন যে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন অনবরত ঘোরার ফলে এই যে ইলেকট্রনটা শক্তি হারাতে থাকবে, এবং এক সময় এটা নিউক্লিয়াসের উপর এসে পতিত হবে, শক্তি হারাতে থাকবে। কিন্তু প্রকৃতিতে এমনটা ঘটতে দেখা যায় না। তাই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল সেটা সঠিক নয়। রাদারফোর্ডের মডেল এটা হচ্ছে সীমাবদ্ধতার মধ্যে। আচ্ছা, স্বীকার্যের মধ্যে আছে হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে এই যে ঘুরতেছে, একটা আকর্ষণ আছে না এর মধ্যে, আকর্ষণ ছাড়া তো এটা ঘুরবে না, একটা আকর্ষণ আছে না। সো এই যে আকর্ষণ বলের নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এটা তুমি কিভাবে লিখবা, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিদ্যমান এক ধরনের আকর্ষণ আছে, এই আকর্ষণ বলের নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিদ্যমান বল কেন্দ্রমুখী আকর্ষণ বল। সো দেখো আরেকবার একটু আমি সংক্ষেপে রিক্যাপ করেছি। পরমাণু মডেল সমূহ
দুইটা মডেল তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল আর একটা হচ্ছে বোরের মডেল। রাদারফোর্ডের মডেল 1911 সালে আসছে, বোরের মডেলটা 2 বছর পর সংশোধিত হয়ে 1913 সালে আসছে। সো রাদারফোর্ডের মডেল অনুসারে এখানে দুইটা আরো নাম আছে, একটা হচ্ছে সৌর মডেল, একটা হচ্ছে নিউক্লিয়ার মডেল। আচ্ছা, এই যে স্বীকার্য সমূহ, প্রথম স্বীকার্য হচ্ছে প্রতিটা পরমাণুতে একটা কেন্দ্র আছে, ওই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এই যে পরমাণু কেন্দ্র আছে, কেন্দ্রের নাম নিউক্লিয়াস। ফাইন। পরমাণুতে অধিকাংশ স্থানই ফাঁকা, এই যে অধিকাংশ স্থানই ফাঁকা, এবং এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র। আচ্ছা, সৌরজগতে গ্রহগুলো মানে সৌরজগতে গ্রহের সাথে নিউক্লিয়াসের এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে। মানে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরছে, নিউক্লিয়াসে ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, এটাই তুলনা করা হয়েছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে এই যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন যে ঘুরছে, কেন ঘুরতেছে? অবশ্যই এখানে তাহলে একটা বল কাজ করতেছে, তাছাড়া তো ইলেকট্রন তার কক্ষপথে ছুটে যাওয়ার কথা। এই যে বল, এটা ইলেকট্রনের কেন্দ্রমুখী বল, মানে কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু আবর্তিত হচ্ছে। তাহলে এই যে একটা বল আছে, এই বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল, সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, এটাই হচ্ছে 4 নম্বর স্বীকার্য। এখন আসি যে এই যে রাদারফোর্ডের মডেল, এর কিছু সীমাবদ্ধতা আছে বা লিমিটেশনস আছে। সো এই সীমাবদ্ধতাগুলো বা লিমিটেশনসগুলো এখন আমরা জানবো। আমরা এতক্ষণ জানলাম হচ্ছে স্বীকার্য সময়, এখন আমরা জানবো হচ্ছে সীমাবদ্ধতা বা লিমিটেশনস। সীমাবদ্ধতা বা হচ্ছে লিমিটেশনস। তো দেখো, প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে রাদারফোর্ডের মডেলে ইলেকট্রন ঘোরে, এটা বলা হয়েছে, বাট কোন কক্ষপথে ঘোরে, কক্ষপথটার আকার আকৃতি সম্পর্কে কোনো ধরনের ধারণা দেওয়া নাই। সো এখানে প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ ও আকার আকৃতি সম্পর্কে আকৃতি সম্পর্কে তথ্য দেওয়া নাই, তথ্য নেই। হ্যাঁ, তথ্য দেওয়া নাই, এটা হচ্ছে প্রথম সীমাবদ্ধতা। প্রথম সীমাবদ্ধতাই হচ্ছে যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ কেমন হবে এবং এদের আকার আকৃতি সম্পর্কে কোনো ধরনের ধারণা এখানে দেওয়া নাই। দ্বিতীয় যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে সৌরজগৎ এবং গ্রহের কোনো ধরনের চার্জ নাই, কিন্তু পরমাণুতে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের চার্জ আছে। সো এই যে তুলনাটা যে করা হয়েছে, অ্যাকচুয়ালি তুলনাটা আসলে সঠিক নয়। তাহলে এখানে তুমি সহজে মনে রাখতে পারো যে গ্রহের সাথে তুলনা সঠিক নয়। গ্রহের সাথে তুলনা কার তুলনা? গ্রহের সাথে এই যে ইলেকট্রন ও নিউক্লিয়াসের তুলনা সঠিক নয়। ঠিক আছে, গ্রহের সাথে ইলেকট্রন নিউক্লিয়াসের তুলনাটা সঠিক নয়। 3 নম্বর যে পয়েন্টটা দেখো, এটা তুমি মনে রাখতে পারো যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে, তার ধারণা নেই। আচ্ছা, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসে পরিভ্রমণ করবে তার কোনো ধারণা নেই। আচ্ছা, সো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে পরিবহন করবে তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা এই মডেলে দেওয়া নেই, পরিভ্রমণ নেই। হ্যাঁ, এর কোনো ব্যাখ্যা দেয় না। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। এই যে একটু আগেই তোমাকে বললাম, ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে যে ইলেকট্রনগুলো ক্রমাগত ঘোরার ফলে একসময় তা নিউক্লিয়াসের উপর পতিত হবে, কিন্তু প্রকৃতিতে এমন কোনো ঘটনা দেখা যায় না। তাই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেলটা সঠিক নয়। এটা হচ্ছে 4 নম্বর সীমাবদ্ধতা বা লিমিটেশনস। এখন আসো এই সীমাবদ্ধতাকে কাটিয়ে, এই সীমাবদ্ধতাকে কাটিয়ে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর একটা মডেল দেয়, যেটাকে হচ্ছে বোরের মডেল বলা হয়। এই যে এর সীমাবদ্ধতা কাটিয়ে উঠে এর বিপরীতটাই হচ্ছে বোরের মডেলের সাফল্য। সো এইগুলো এখন কি দেখো, আমি দেখাই তাহলে। আচ্ছা, সো দেখো বোরের মডেল দিচ্ছে। এখন আসো বোরের সাফল্য কি? বোর প্রথমে এসে 1 নম্বর যে পয়েন্ট সেটাকে ফিক্স করছে। সে কি করছে? নির্দিষ্ট কক্ষপথের একটা নির্দিষ্ট আকার আছে, এটা বলছে। কেমন আকার? বৃত্তাকার। কক্ষপথগুলো বৃত্তাকার বলা হয়েছে। কক্ষপথগুলো বৃত্তাকার বলা হয়েছে বোরের মডেল অনুসারে। বলা হয়েছে যে পরমাণুতে যে কক্ষপথগুলো আছে সেগুলো হচ্ছে বৃত্তাকার। হ্যাঁ, তারপরে এখানে বলা আছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়। আচ্ছা, দেখো, সো বোরের কিছু সাফল্য আছে। আচ্ছা,
তাহলে বোরের সাফল্য হচ্ছে কক্ষপথগুলোর যে একটা বা শক্তি স্তরের যে একটা আকার আকৃতি আছে সেটা সে ব্যাখ্যা করতে সক্ষম হয় এবং সে বলে যে এই আকারটা হচ্ছে বৃত্তাকার। আচ্ছা ফাইন, 2 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এইখান থেকে মানে বোরের মডেল থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়। ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়, কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ নির্ণয় করা যায় এই মডেল থেকে বা বোরের মডেল থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়। আচ্ছা 3 নম্বর যেটা সেটা হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ বিভিন্ন কক্ষপথে। দেখো পরমাণু যখন এই যে স্থির কক্ষপথে থাকে তখন কিন্তু শক্তির শোষণ বা বিকিরণ কোনোটাই হয় না। যখন এই স্থির কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায় তখন শক্তির শোষণ অথবা বিকিরণ হইতে পারে। কিভাবে হইতে পারে একটু পরে আমি তোমাদেরকে ক্লিয়ার করতেছি। তো দেখো তাহলে শক্তির শোষণ ও বিকিরণ ব্যাখ্যা করে, শক্তি শোষণ ও বিকিরণ ব্যাখ্যা করে। প্লাস 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালা, মানে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। ঠিক আছে, তাহলে এই যে ব্যাখ্যা করা সম্ভব একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের পারমাণবিক বর্ণালীটা আমরা হচ্ছে এখান থেকে ব্যাখ্যা করতে পারি। খুবই ফাইন, এটা হচ্ছে বোরের যে সাফল্যগুলো আছে সেগুলো। তো বোরের সাফল্য কি, রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো কাটাইছে। কি সীমাবদ্ধতা কাটাইছে? দেখো যে কক্ষপথগুলো একটা আকার দিছে বা কক্ষপথগুলো যে আকার বৃত্তাকার সেটা সে হচ্ছে আমাদেরকে বলছে। দেন ইলেকট্রনিক কৌণিক ভরবেগ এখান থেকে নির্ণয় করা যাচ্ছে। দেন শক্তির শোষণ এবং বিকিরণ আমরা এখান থেকে কিন্তু নির্ণয় করতে পারতেছি। দেন একটি ইলেকট্রন মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। এই যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কারা, খুবই একটা সুন্দর প্রশ্ন। সেটা হচ্ছে হাইড্রোজেন হইতে পারে, দেন হচ্ছে হিলিয়াম প্লাস হইতে পারে, তারপরে হচ্ছে লিথিয়াম 2 প্লাস হইতে পারে। এগুলো সবগুলোই কিন্তু একটা একটা করে ইলেকট্রন আছে। সো এগুলো হচ্ছে যে পারমাণবিক বর্ণালী বর্ণনা করা সম্ভব। কিন্তু এখানে যদি লিথিয়াম বলতো, লিথিয়ামের কিন্তু সম্ভব না, হিলিয়ামের সম্ভব নয়। হিলিয়াম প্লাসের সম্ভব, কিন্তু হিলিয়ামের 2টা ইলেকট্রন, লিথিয়ামের 3টা ইলেকট্রন। সো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না, শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। সেটা হচ্ছে বোরের সাফল্য। বোরের সাফল্যের পাশাপাশি বোরের কিছু সীমাবদ্ধতাও আছে। এখন আমরা জানবো বোরের সীমাবদ্ধতাগুলো। দেখো সো এটা গেল হচ্ছে বোরের সাফল্য, এখন আসো বোরের সীমাবদ্ধতা। দেখো সীমাবদ্ধতা কার সীমাবদ্ধতা? বোরের সীমাবদ্ধতা। বোরের সীমাবদ্ধতার প্রথমেই যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে এই যে এখানে আমরা জানলাম যে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। ফাইন, তাহলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। দেন বোরের মডেল অনুযায়ী যে পারমাণবিক বর্ণালীতে একটা মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু উচ্চতর অণুবীক্ষণ যন্ত্র বা দিয়ে দেখা যায় যে এখানে এই প্রতিটা রেখা অনেকগুলো সূক্ষ্ম রেখার সমষ্টি। কেন এই প্রতিটি রেখা অনেকগুলো সূক্ষ্ম রেখার সমষ্টি হলো, এটা সে ব্যাখ্যা করতে পারে না। তাহলে এই যে বর্ণালী, পারমাণবিক বর্ণালী অনেকগুলো সূক্ষ্ম রেখার সমষ্টি, এটা কেন, এর কারণ ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, ব্যাখ্যা পারে না। সো 3 নাম্বার যে পয়েন্টটা, 3 নাম্বার পয়েন্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। 3 নাম্বার পারমাণবিক ব্যাখ্যা পারে না। আচ্ছা 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখো পরমাণুর কক্ষপথকে বৃত্তাকার বলা হয়েছিল। এই যে বৃত্তাকার বলা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু বৃত্তাকার কক্ষপথ ছাড়া উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে, কক্ষপথেও ঘুরে, যেটা হচ্ছে বোর মডেল ব্যাখ্যা করতে পারেনি। সো এটা হচ্ছে একটা বোর মডেলের কি লিমিটেশনস। তাহলে পরমাণু উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে, বোরে বলা হয়েছিল যে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, কিন্তু বাস্তব উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। সো এটা বোর মডেল, পরমাণু মডেলের একটা লিমিটেশনস। ওকে ফাইন। তো দেখো এবার যদি বুঝে থাকো তাহলে আমাদের বলা যায় যে পরমাণুর মডেল সমূহ আমাদের খতম। এখন আমরা যাব হচ্ছে শক্তি স্তর বা আমাদের কনসেপ্ট নাম্বার 6, সেটা হচ্ছে শক্তি স্তর। ঠিক আছে, কনসেপ্ট নাম্বার 6 কি? কনসেপ্ট নাম্বার 6 হচ্ছে আমাদের শক্তি স্তর। সো এখন আমরা ওইটাতে চলে যাব, শক্তি স্তরে। আচ্ছা
আচ্ছা, তোমাদের এখান থেকে একটু কৌণিক ভরবেগটা একটু বুঝাই দিই। দেখো, কৌণিক ভরবেগ, তাই তো, কৌণিক ভরবেগ, ভরবেগ যেটাকে হচ্ছে এইভাবে লেখা যায় এমভিআর। এই এমভিআর পুরোটাই কিন্তু কৌণিক ভরবেগ। এই এমভিআর সময় লেখা যায় এনএইচ ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই, ঠিক আছে, এনএইচ ডিভাইডেড বাই 2 পাই। ওকে, ভালো কথা। এখন এই যে এম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, এই ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার ব্যাসার্ধ, এন হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবক। ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে সূত্র। এখন তোমাকে যদি এমন একটা প্রশ্ন দেয়, যে ধরো একটা প্রশ্ন তোমাকে দিচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা, ফাইন। সো ক্যালসিয়ামের 3p অরবিটালে বিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়, কৌণিক ভরবেগ নির্ণয় করো। ওকে, ফাইন, খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছে এখানে। দেখো, ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তো কৌণিক ভরবেগ নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে mvr = nh ডিভাইডেড বাই 2 পাই। mvr এটাই মানেই হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। সো আমরা হচ্ছে এটার মান বসাবো। দেখো, n কত, প্রধান শক্তি স্তর 3, তাহলে 3, h এর মান প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 × 10⁻⁻, কত, 24 না হচ্ছে 34, দাঁড়াও, হ্যাঁ 34, তাহলে 34। আচ্ছা, এখানে হচ্ছে 2 × 3.1416, তাহলে এটাকে যদি তুমি হচ্ছে গুণ করো তাহলে কত আসে টোটাল, ক্যালকুলেটরে দাও, ক্যালকুলেটরে দিয়ে এখানে টোটাল আসে হচ্ছে 3.16 × 10⁻⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগ ক্যালসিয়ামের 3p অরবিটাল অবস্থানরত একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এইটা। সো কৌণিক ভরবেগ কিভাবে নির্ণয় করবা সেটা আমি হচ্ছে দেখা দিলাম। সো আমরা এখন মুভ করব আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে শক্তি স্তর রিলেটেড যত কনফিউশন তোমাদের আছে সবগুলো হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো দেখো, সো কনসেপ্ট আমাদের 6 যেটা, আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে শক্তি স্তর নিয়ে আমরা কথা বলতেছি। তোমাদের বই অনুসারে শক্তি স্তর, শক্তি স্তর হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা যেটাকে আমরা বলি হচ্ছে স্থির কক্ষপথ, প্রধান শক্তি স্তর বা হচ্ছে স্থির কক্ষপথ, প্রধান শক্তি স্তর বা হচ্ছে স্থির কক্ষপথ। আরেকটা হচ্ছে তোমার এটাকে বলা হয় অরবিট, অরবিট, অরবিট। আরেকটা আছে হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তর বা যেটাকে বলা হচ্ছে অরবিটাল, অরবিটাল, হ্যাঁ, উপশক্তি স্তর বা অরবিটাল। এই যে প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথ, এই প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথের মধ্যে কারা কারা থাকতে পারে, দেখো, কে, এল, এম, এন এভাবে থাকতে পারে। সো কে সমান সমান হচ্ছে 1, এল সমান হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এল সমান হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর, এন সমান হচ্ছে চতুর্থ প্রধান শক্তি স্তর। আর এই যে উপশক্তি স্তর বা অরবিটাল, এই অরবিটালের মধ্যে আছে এস, পি, ডি, এফ, হ্যাঁ। সো এই এস তে কি আসে, এস তে আসে হচ্ছে শার্প, পি তে আসে প্রিন্সিপাল, ডি তে আসে ডিফিউজড, আর এফ তে আসে হচ্ছে, ডি তে আসে হচ্ছে ডিফিউজড, হ্যাঁ, আর এফ তে আসে হচ্ছে ফান্ডামেন্টাল, এফ তে আসে ফান্ডামেন্টাল। তাহলে তুমি একটু কষ্ট করে লিখে নাও যে এস তে কি, এস তে হচ্ছে শার্প, শার্প, পি তে হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল, আর ডি তে হচ্ছে ডিফিউজড, ডিফিউজড, আর এফ তে হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল। ওকে, ফাইন। সো ফান্ডামেন্টাল। আচ্ছা, এই যে প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথ, এই প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র মেনে চলে, ওই সূত্রটা হচ্ছে 2n², 2n²। সো এই সূত্র মতে প্রথম বা কে শক্তি স্তরে থাকতে পারবে কয়টা, কে এর মান 1, তাহলে n সমান 1 বসাও, 1², 1 2, দুইটা, সর্বোচ্চ এখানে দুইটা। আচ্ছা, সর্বোচ্চ দুইটা, তাহলে এল শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে 8টা,
তাহলে এখানে হচ্ছে 3 3 9 18টা, এখানে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে। সো এখানে থাকতে পারে হচ্ছে 4 4 16, 16 দুগুণ 32, এখানে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। এই সূত্র অনুসারে যে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 2n²। এই 2n² সূত্র অনুসারে আচ্ছা, সো প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথ বা অরবিটে সর্বোচ্চ সংখ্যক যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা হচ্ছে একটা সূত্র মেনে চলে। সূত্রটা হচ্ছে 2n²। সো এই 2n² সূত্র মতে কেতে থাকে দুইটা, এল এ বা দ্বিতীয় শক্তি স্তরে থাকে হচ্ছে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এখন আসো উপশক্তি স্তর বা অরবিটালে। এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা একটু আলাদা, সেটা হচ্ছে 2 × 2l প্লাস 1, 2 × 2l প্লাস 1, 2 × 2l প্লাস 1, হ্যাঁ 2l প্লাস 1, 2l প্লাস 1। আচ্ছা ফাইন। সো এই হিসেবে এস এ হচ্ছে আমার ইলেকট্রন থাকতে পারে হচ্ছে এস সমান এস এ। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা তোমাদের একটা হচ্ছে জিনিস শিখাই, সেটা হচ্ছে এল এর মান যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে এস উপশক্তি স্তর, এল এর মান যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে পি, এল এর মান যদি হচ্ছে 2 হয় তাহলে সেটা হচ্ছে ডি অরবিটাল বা উপশক্তি স্তর। আর এফ এর মান এল এর মান যদি হচ্ছে 3 হয়, এল এর মান যদি 3 হয় তাহলে সেটা হচ্ছে এফ উপশক্তি স্তর বা অরবিটাল। ওকে ফাইন। তাহলে এখন দেখো তাহলে এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এস এর মান কত ছিল, এল এর মান কত ছিল 0। এস 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 যদি হয় তাহলে এল এর মান 0 হবে, তাহলে এখানে 0, তাহলে 2, এটা পুরোটাই কাজ, তাহলে 2টা, এখানে সর্বোচ্চ থাকতে পারে 2টা, পি এ থাকতে পারে সর্বোচ্চ 6টা, এইভাবে ডি এ থাকতে পারে সর্বোচ্চ 10টা, এফ এ থাকতে পারে সর্বোচ্চ 14টা। কেন 14টা, কারণ এফ এর মান হচ্ছে 3, তাহলে এখানে এল সমান 3 বসাও, তাহলে 3 দুগুণ 6 7, 7 7 দুগুণ 14, সর্বোচ্চ 14টা ইলেকট্রন এখানে থাকতে পারে। তাহলে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, ডি অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ 10টা, এফ অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন কিন্তু এইখানে থাকতে পারে। সো আশা করি এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, খুবই ইজি একটা টপিক। সো এই পর্যন্ত হইতে পারে, এগুলা হচ্ছে হইতে পারে। ওকে, সো এটা একটু তুলে নাও, এগুলো হইতে পারে। আচ্ছা ফাইন। আচ্ছা, সো এখন একটা বিষয় সেটা হচ্ছে দেখো, এই যে কেন 1s হয় কিন্তু 1p বা 1d এগুলো হয় না, আবার ধরো 2s হইলো 2p হইলো কিন্তু 2d কেন হবে না। আচ্ছা, এখন এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখবা যে এই যে এল এর মান, এই এল এর মান হবে, এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। দেখো 0 সবার সাথে থাকবে, সেজন্য 1 এর সাথে এস হয়েছে, 2 এর সাথে এস হয়েছে, 3 এর সাথে এস হইবে। কিন্তু যদি প্রধান শক্তি স্তর ধরো, এখানে হচ্ছে প্রথম প্রধান শক্তি স্তরে ধরলাম 1, এই 1 এ কেন 1p হবে না। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে এটা হচ্ছে n তে হচ্ছে মানে প্রধান শক্তি স্তরের মান, তাহলে এখানে 1 আমরা নিয়েছিলাম, তাহলে 1 - 1 হচ্ছে 0, সো 0, তাহলে 0, তাহলে 0 কি, 0 হচ্ছে s, তাহলে এই 1s পর্যন্ত এটা হচ্ছে সর্বোচ্চ লিমিট। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে যাও, তাহলে এখানে হচ্ছে 2 - 1 দাও, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে এখানে 2 - 1 দিলে এখানে থাকে 1, তাহলে l এর মান হইলো 0 আর 1, এই 0 তে কি আসে, 0 তে আসে s, 1 তে কি আসে, 1 তে আসে p, তাহলে এখানে দ্বিতীয় শক্তি স্তরে 2s আর 2p এই দুইটা পাবে। ঠিক তেমনই হবে তৃতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে l এর মান হবে 0 1 আর হচ্ছে 2, তাহলে এখানে তৃতীয় প্রধান শক্তি স্তরে 3s জায়গা পাবে, 3p পাবে আর 3d পাবে, বুঝছো এইভাবে। কিন্তু 3f কিন্তু হবে না, কারণ l এর সর্বোচ্চ মান কি 2 পর্যন্ত, এখানে 3 যাবে না। একটা শর্টকাট মনে রাখবো, সেটা হচ্ছে এন এর মান আর এল এর মান কখনো সমান হবে না, এল এর মান এক ঘর ছোট হবে এন এর মান থেকে, এল এর মানটা এক ঘর ছোট হবে এন এর মান থেকে। আচ্ছা, সো এইটুকু আশা করি বুঝতে পারছো, এইটুকু নিয়ে কনফিউশন থাকার কথা না। সো এইখানে আরেকটা জিনিস মনে রাখবা, যে এখানে তো আমরা জানলাম যে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা থাকতে পারে, কিন্তু পটাশিয়ামের পর থেকে
পটাশিয়ামের পর থেকে পরবর্তী মৌলগুলোতে এই নিয়ম খাটে না, মৌলতে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। ঠিক আছে, এই নিয়মের ব্যতিক্রম ঘটে। দেখো এই নিয়মের ব্যতিক্রম ঘটে, কেন ঘটে এটা একটু আমরা আলোচনা করব। দেখো পটাশিয়াম থেকে পরবর্তী মৌলগুলোতে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। ফাইন, স্যার বললেন যে ঠিক আছে মেনে নিলাম। সো কেন ব্যতিক্রম ঘটে এটা এখন আমরা একটু দেখি যে কেন ওয়াই কেন ব্যতিক্রম এখানে ঘটে। সো দেখো, সো আগে তাইলে আমরা হচ্ছে করি যে হচ্ছে পটাশিয়ামের আগে কি আছে, আর্গন আছে, তাই না? তো আর্গনের কত, আর্গনের হচ্ছে 18। সো আর্গনের আমরা ইলেকট্রন বিন্যাস করি। সো 1s2 2s2 2p6 3s2 কয়টা হইলো 10 12 3p6 18। ঠিক আছে 18। সো এই অনুযায়ী এটাতে দুইটাই থাকতে পারে, দুইটাই আছে, এটাতে 8টাই থাকতে পারে, 8টাই আছে, এটাতে হচ্ছে 8টা 18টা থাকতে পারে। তো ধরলাম যে 18টা থাকতে পারে, সেখানে আছে হচ্ছে 8টা। এখন ফাইন, এখন আসো যে পটাশিয়ামের পরবর্তী একটা মৌল, যেমন আমি স্ক্যান্ডিয়াম নিলাম। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম এটা হচ্ছে 21। হ্যাঁ, স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21। তাহলে এখন এই ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 আর হচ্ছে 3d1। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। এখন দেখো প্রথম শক্তি স্তরে দুইটাই থাকতে পারে, দুইটাই আছে। দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা, সর্বোচ্চ 8টা থাকতে পারে, তাহলে এই যে 6 আর 2 8, 8টাই আছে। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে 18টা, কিন্তু আছে কয়টা, 2 6 8 8 9টা আছে। 18টা সর্বোচ্চ থাকতে পারে, কিন্তু আছে কয়টা, আছে হচ্ছে 9টা, আছে হচ্ছে 9টা। তাহলে এখনো আরো কিন্তু 9টা থাকবে, কিন্তু তার আগে এটা 4s এ চলে গেছে। তাহলে এটা ব্যতিক্রম হলো না? মানে আমার এম শক্তি স্তরকে প্রধান শক্তি স্তরকে ফিল আপ না করে এটা হচ্ছে আরেকটাতে চলে গেছে, মানে সে হচ্ছে যে লাভ দিয়ে হচ্ছে ফোরে চলে গেছে। এখন বিষয় হচ্ছে এইটা কেন হইলো, এই ব্যতিক্রমটা কেন হইলো, এটা থেকে তোমাকে বুঝতে হবে হচ্ছে n প্লাস এল এর মান। ঠিক আছে, বা এই যে শক্তি মানে ইলেকট্রন যে একটা শক্তি ছিল একটা শক্তি যাবে, এটা একটা নিয়ম ফলো করে যায়। ঠিক আছে, এই নিয়মটা কি, এইটাই তুমি একটু দেখো। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কলমের কালি শেষ। এখন দেখো যে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসের 3টা নীতি আছে, বুঝছো? সো এই ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ। সো এই ইলেকট্রন বিন্যাসের 3টা নিয়ম আছে, 3টা ইলেকট্রন বিন্যাসের 3টা নিয়ম আছে। একটা হচ্ছে আউফবাউ নীতি, একটা হচ্ছে হুন্ডের নিয়ম, হুন্ডের নীতি, আর একটা হচ্ছে পলির বর্জন নীতি। সো পলির বর্জন নীতি। পাশাপাশি আরেকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে ইলেকট্রন সবার আগে যেই শক্তি স্তরের মানটা কম সেখানে প্রবেশ করবে। হ্যাঁ, সো ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। সো ইলেকট্রন কি করে, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে। সো এটা মনে রাখবা যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল। এখন নিম্ন শক্তির অরবিটাল তুমি কিভাবে চিনবা, এটা একটা প্রশ্ন। সো নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, কে প্রবেশ করে, এই ইলেকট্রন। আচ্ছা, এখন এই যে নিম্ন শক্তির অরবিটাল, এটা কিভাবে চিনবে, দেখো n প্লাস এল এর মান যার কম তার শক্তি কম। কেমন দেখো, আচ্ছা ধরো এখানে হচ্ছে এই যে এটার ক্ষেত্রে বলি, এখানে 3d আর এখানে 4s দেওয়া আছে। ওকে, দেখো n প্লাস এল, তাহলে এখানে 3d তে n সমান হচ্ছে কত, n প্লাস এল যদি বের করি, n সমান হচ্ছে 3, এল এর মান কত, এল এর মান d সমান কত লেখা যায়, 2 লেখা যায়। সো 2, সো টোটাল হচ্ছে এখানে 5, টোটাল ভ্যালু হচ্ছে 5। আচ্ছা 4s এর ক্ষেত্রে কত লেখা যায়, 4, n এর মান 4 আর এর সমান হচ্ছে 0, তাহলে 4। তাহলে n প্লাস n এর মান কম কার, এই যে 4s এর, সেই জন্য এখানে ইলেকট্রন আগে গেছে, এখানে আগে গেছে। বুঝতে পারছো কেন ব্যতিক্রম হয়েছে, এখানে ব্যতিক্রম হয়েছে, এটা কি বুঝতে পারছো? এখন আমি আরেকবার সংক্ষেপে তোমাকে ভালো করে বুঝাই দিই। দেখো বিষয়টা হচ্ছে যে ইলেকট্রন কেন 3d কে খালি রেখে মানে চলে গেল হচ্ছে 4s এ, বা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে চলে গেল, সেটার পিছনে রিজন আছে। রিজনটা হচ্ছে ইলেকট্রন সবসময় কম শক্তির অরবিটালে আগে প্রবেশ করে। এখানে এই 3d অরবিটালের মান হচ্ছে n প্লাস n এর মান, সেটা হচ্ছে 5, আর 4s এর মান হচ্ছে যে 4, এটার মান কম,
এটার মান বেশি, তাহলে কমে আগে যাবে, তাহলে 4s এর মান যেহেতু কম, ইলেকট্রন সেহেতু ওইখানেই আগে চলে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে n প্লাস n এর মান যদি সমান হয় তাহলে কি করব? দেখো n প্লাস n l এর মান সমান হলে সেক্ষেত্রে তুমি কি করবা? যদি n প্লাস l এর মান সমান হয় তাহলে যার n এর মান কম তার শক্তি কম, হ্যাঁ, তার শক্তি কম। ঠিক আছে, ওকে ফাইন। এটা আমরা এখন কিভাবে প্রুভ করব? দেখো, সো ধরো এখানে হচ্ছে 4s লিখো তুমি, আর এখানে নিচে হচ্ছে 3d। আচ্ছা, এখানে 3d হচ্ছে যে 5 হচ্ছে, আচ্ছা ফাইন। তো এখানে হচ্ছে 4p, ধরো 4p, সো 4 এর 4 আর এখানে p এর মান হচ্ছে 1, তাহলে এই টোটাল হচ্ছে যে 5। সো এই যে 3d আর 4p এর মধ্যে দেখো দুইটার ভ্যালু কিন্তু কি n প্লাস l এর মান হচ্ছে সেম, কিন্তু এখানে n এর মান কার কম? এখানে 4, এখানে 3, তাহলে n এর মান কম, তাই এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 4p তে ইলেকট্রনটা পরে প্রবেশ করবে। আশা করি এই যে কনফিউশন সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আশা করি হয়ে গিয়েছে। ওকে, সো এইটা হচ্ছে আমার, তাহলে আপনার শক্তি স্তর কমপ্লিট করেছে, আমরা ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করেছি। তো ও শক্তি স্তর আর ইলেকট্রন বিন্যাস নিয়ে আশা করি এখন আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আশা করি ইলেকট্রন নিয়ে কনফিউশন থাকবে না। সো তোমাদের একটু কনফিউশন আছে, বুঝছো? এটা আমি একটু ক্লিয়ার করে দিই। ওই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেন ব্যতিক্রম হইল, দেন হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাসটা কেন ব্যতিক্রম হইল, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। সো দেখো, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমাদের পরের টপিক, সেটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এখানে দুইটা কথা মনে রাখবা, ঠিক আছে? দেখো, এখানে দুইটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অর্ধপূর্ণ যেমন হইতে পারে তোমার p3 অথবা d5, আবার পূর্ণ, অর্ধপূর্ণ এবং পূর্ণ এই দুই অবস্থায়, পূর্ণর মধ্যে কি হতে পারে p6 অথবা হচ্ছে d10, এরকম হইতে পারে, f7 বা f10 চলতে থাকবে। সো অর্ধপূর্ণ এবং পূর্ণ এই দুই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল বেশি হয়, এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল বেশি হয়। এই জন্যই ব্যতিক্রম ঘটে। দেখো আমি বোঝাই দিচ্ছি। দেখো তাহলে আমরা কি ক্রোমিয়াম, ধরো ক্রোমিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে? দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে কত হইলো 18, 4s2 20, আর এখানে হচ্ছে 3d4। সো নর্মালি এমন হওয়ারই কথা ছিল, নর্মালি অনুসারে এমন হওয়ারই কথা ছিল যে আগে 4s এর দুইটা ফিল আপ করবে, তারপরে আবার হচ্ছে যে কয়টা বাদ থাকে সেটা হচ্ছে 3d তে আমার ব্যাক আসবে, কিন্তু এটা হয় নাই, হয়েছে এইটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এখন কেন 3d5 হয়ে কপারের ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা হওয়ার কথা ছিল হচ্ছে নর্মালি হওয়ার কথা ছিল 4s2 আর হচ্ছে 3d4, কিন্তু এটা না হয়েছে 4s1 3d5। কেন? কারণ ওই যে অর্ধপূর্ণ বা পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়, এই যে অধিক স্থিতিশীল হয়, এই স্থিতিশীলতা পাওয়ার জন্যই মূলত এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটেছে। কপারের ক্ষেত্রে সেম অবস্থা, কপার কত 29 না? তাইলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়েছে 3d10 4s1। কেন? এই যে পূর্ণ মানে ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়, d10টা অধিক স্থিতিশীল হয়, এই জন্যই কপার ইলেকট্রন বিন্যাস এইটা না হয়ে হয়েছে এইটা। ক্লিয়ার কথা? ক্লিয়ার? সো এইটাই খুবই সহজ কেমিস্ট্রি ভাই, বুঝলে কনসেপ্ট যদি তুমি বুঝতে পারো, সৃজনশীল কি এমসিকিউ কি সব বস হয়ে যাবে, বস। ঠিক আছে, আর আরেকটা কথা ভাই, তোমরা মানে এই যে শিক্ষামন্ত্রী মিলন সাহেব যিনি আছেন, ওনাকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে আমি বুঝলাম না। মানে উনি হেলিকপ্টার নিয়ে আসুক, রকেট নিয়ে আসুক, ট্রেন নিয়ে আসুক, মানে নিয়ে আসুক ভাই, সমস্যা কি? তুমি যদি তোমার জায়গা থেকে সৎ থাকো, হ্যাঁ, তুমি যদি তোমার অবস্থানে সৎ থাকো, তুমি যদি ঠিক মতো পড়ে যাও, হ্যাঁ, আরে ভাই আমার স্টুডেন্টরা হবে এক একটা বুলেট, হেলিকপ্টার যাই আসুক, তোমরা এক একটা বুলেট হবে, তোমরা বোর্ডের খাতা ফুটো করে ফেলবা। ঠিক আছে, তোমরা হবে এক একটা বুলেট, তোমাদের কলম থেকে বের হবে বুলেট। এরকম তোমাদের মেধা, এরকম ডেডিকেশন থাকতে হবে। ঠিক আছে,
যেভাবে প্রশ্ন আসুক কোপায় দিবা ভাই, মানে যেভাবে প্রশ্ন আসুক বোর্ড তুমি ফাটাই দিবা, ঠিক আছে। সো এটাই যে মেধাবী হইতে হবে, মানে সৃজনশীল হইতে হবে, তোমাদেরকে পরিশ্রমী হইতে হবে, ভয় করলে চলবে না তো, ঠিক আছে। তুমি যদি তোমার নিজের অবস্থানে সৎ থাকো তাহলে আসলে ভয় পাওয়ার কিছুই নাই। সো দেখো, সো 3D10 4S1 এটা আমরা বুঝছি যে ইলেকট্রোমিনেস নিয়ে আমরা বেসিক টেসিক আবার তো ক্লিয়ার। আচ্ছা, এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে এরপরে আমরা জানবো হচ্ছে আইসোটপ এবং হচ্ছে আইসোটপের যে ব্যবহারগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো দেখো, এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা আমাদের হচ্ছে কনসেপ্ট নাম্বার কত 8, সেটা হচ্ছে আইসোটপ এবং হচ্ছে এর ব্যবহার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো আইসোটপ এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। তো দেখো, আইসোটপ 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 আইসো, আচ্ছা এখান থেকে আসে আইসো, এই আইসো মানে হচ্ছে সমান, আইসো মানে হচ্ছে সমান, আর টপস, আর টপস মানে কি, আইসোটপস, আইসোটপস আইসো মানে হচ্ছে সমান আর কি, সমান। তো কি সমান, কি সমান, প্রোটন সমান, প্রোটন সমান, প্রোটন সমান, প্রোটন সমান। আইসোটপে কি সমান, প্রোটন সমান। সো উদাহরণ আমরা কি দিতে পারি, উদাহরণ দিতে পারি হচ্ছে 16 8 অক্সিজেন, 17 8 অক্সিজেন, 18 8 অক্সিজেন। এখানে দেখো এই যে প্রোটন সংখ্যা 8 আর 8 প্রতিটির সমান, কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন হয়েছে। সো ভর সংখ্যাটা যেহেতু ভিন্ন হয়েছে তাহলে এটাই হচ্ছে আইসোটপ। তাহলে আইসোটপের সংজ্ঞাটা কি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সমান কিন্তু ভর ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হয়, একই মৌলের বিভিন্ন পরমাণু। হ্যাঁ, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হয়, তাদেরকে পরস্পর আইসোটপ বলা হয়। আইসোটপ ছাড়াও আরো দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে আইসোবার, আইসো বার, আইসো মানে সমান, বারতে আসে কি, ভর, ভর, এই যে ভর, এই ভর সমান, তাহলে এখানে কি সমান হবে, এখানে সমান হবে হচ্ছে ভরটা সমান হবে, ভরটা সমান হবে। উদাহরণ আমরা কি দিতে পারি, উদাহরণ হচ্ছে ধরো দিলাম 14 6 কার্বন, আর এখানে দিলাম হচ্ছে 14 6 কার্বন আর 14 7 নাইট্রোজেন। হ্যাঁ, এখানে দেখো এই যে পারমাণবিক সংখ্যা কিন্তু উভয়ের ক্ষেত্রে ভিন্ন কিন্তু ভর সংখ্যাটা সেম, এই যে ভর সংখ্যাটা সেম, এই ভর সংখ্যা সেম হওয়ার কারণে ভিন্ন মৌলের পরমাণু হওয়া সত্ত্বেও এরা হচ্ছে পরস্পরের আইসোবার। আর আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে আইসোটোন। এই টো থেকে মনে আসবে নিউট্রন, কি সমান, নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সমান, নিউট্রন সমান। এর একটা উদাহরণ আমরা কি দিতে পারি, এর একটা উদাহরণ আমরা দিতে পারি যে হচ্ছে 13 6 কার্বন আর 14 7 নাইট্রোজেন। এখানে কি সমান, এখানে দেখো প্রোটন সংখ্যা সমান না, ভর সংখ্যা সমান না, কিন্তু নিউট্রন সংখ্যা সমান। কিভাবে, এখানে 13 থেকে 6 বাদ দাও তাহলে এখানে থাকে হচ্ছে 7, আর এখানে 14 থেকে 7 বাদ দাও তাহলে এখানে 7, তাহলে এই যে এগুলো কি, এগুলো হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। যেহেতু নিউট্রন সমান তাই এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। সো দেখো একবার আমি খুবই সংক্ষেপে একটু রিক্যাপ করে দিই, খুবই সংক্ষেপে রিক্যাপ করে দেবো। সো দেখো যে আইসোটপ, আইসো মানে কি, আইসো মানে হচ্ছে সমান, সমান, ঠিক আছে, আইসো মানে সমান। দেখো আইসোটপ, এই যে লাস্টে প আছে না, এই প থেকে মনে রাখবো, আইসোটপের প থেকে মনে রাখবো, প থেকে কি, পদ হচ্ছে প্রোটন সমান, প্রোটন সমান, প্রোটন সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে প্রোটন সমান, দেখো এই যে 16 8 অক্সিজেন, 17 8 অক্সিজেন, 18 8 অক্সিজেন, এখানে প্রতিটাতে প্রোটন সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, 16 17 18, সেটা হচ্ছে পরস্পর আইসোটপ। আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে আইসোবার, বার, বার, বতে মনে রাখবে ভর, বার, বার মানেই তো ভর। সো এই যে ভর, এই ভরটা সমান হবে, যেমন 14 6 কার্বন, 14 7 হচ্ছে নাইট্রোজেন, এখানে 14 14 এটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যাটা সমান কিন্তু এখানে প্রোটন সংখ্যাটা ভিন্ন, ভর সমান, তাই আইসোবার। আইসোটোন কারা, যাদের নিউট্রন সংখ্যা সমান। দেখো এখানে প্রোটনও সমান না, ভর সংখ্যা সমান না, কিন্তু এখান থেকে বাদ দিলে যে নিউট্রন সংখ্যা 7 7 এটা সমান, তাই এরা হচ্ছে আইসোটোন। আইসোটোন, টো থেকে মনে রাখবো হচ্ছে নিউট্রন, নিউট্রন সমান, টোন নিউট্রন সমান, তাহলে টোন নিউট্রন সমান। ওকে, সো এটা গেল। আচ্ছা, এখন আসে হচ্ছে আইসোটপের কিছু প্রকারভেদ, যেমন হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনের টোটাল হচ্ছে 7টা আইসোটপ আছে, তার মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায় আর বাদ বাকিগুলো হচ্ছে গবেষণাগারে তৈরি করা হয়েছে। এই যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়, এই 3টা আইসোটপের নাম এখন আমরা শিখবো, সেটা হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম, হাইড্রোজেন
বা যেটাকে আমরা বলি হচ্ছে প্রোটিয়াম, হ্যাঁ, হাইড্রোজেন বা প্রোটিয়াম। তারপরে আছে ডিউটেরিয়াম আছে, তারপরে আছে ট্রিটিয়াম, হ্যাঁ, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। সো এটাকে আমরা কিভাবে লিখি দেখো, যে 11H 21T আর 31T, ঠিক আছে। সো হাইড্রোজেন বা প্রোটিয়ামের প্রতীক হচ্ছে এইটা, ডিউটেরিয়ামের প্রতীক এইটা, ট্রিটিয়ামের প্রতীক এইটা। দেখো এখানে প্রতিটাতেই প্রোটন সংখ্যা কিন্তু সেম, এক এক করে, কিন্তু এই যে হাইড্রোজেন বা প্রোটিয়াম, এখানে হচ্ছে ভর সংখ্যা কত, ভর সংখ্যা 1, পরেরটাতে ভর সংখ্যা হচ্ছে 2, তারপরেরটাতে ভর সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, প্রথমটাতে নিউট্রন সংখ্যা কত, 0, দ্বিতীয়টাতে নিউট্রন সংখ্যা হচ্ছে 1, আর তৃতীয়টাতে নিউট্রন সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবা। হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ আছে, এই 3টা প্রকৃতিতে যে 3টা পাওয়া যায়, ওই 3টার কথা আমরা বলতেছি। তো এখন আসো আইসোটোপের ব্যবহার। দেখো এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আইসোটোপের ব্যবহার আমরা নিয়ে এখন একটু কথাবার্তা বলবো। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, নট জাস্ট আইসোটোপ, এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এটা মুছে দিলাম। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, সো এখন দেখো তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। দেখো তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কারা, যে সকল মৌল হতে স্বতঃস্ফূর্ত হবে, একটা টার্ম মনে রাখবে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কি হয়, আলফা, আলফা বিটা গামা, স্বতঃস্ফূর্তভাবে কি হয়, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে আলফা বিটা অথবা গামা রশ্মি নির্গত হয়, আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, তারাই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, ঠিক আছে। তাহলে যে সকল মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা, যে সকল নিউক্লিয়াস হতে, মানে যে সকল আইসোটোপের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, তারাই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এই যে তেজস্ক্রিয় আইসোটোপ, এর সংখ্যা কম বেশি প্রায় 3000-এর মতো, এর সংখ্যা কম বেশি প্রায় 3000-এরও বেশি। এর মধ্যে কিছু প্রকৃতিতে পাওয়া গেছে, কিছু হচ্ছে যে তোমার গবেষণাগারে তৈরি করা হয়েছে। এই যে তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণের জন্য একটা যন্ত্র ব্যবহৃত হয়, তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণ একটা যন্ত্র ব্যবহৃত হয়, সেটার যন্ত্রের নাম হচ্ছে যে গাইগার মুলার কাউন্টার, ঠিক আছে। তো তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণে এবং পরিমাপের জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, যেটা হচ্ছে গাইগার মুলার কাউন্টার। তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণ এবং পরিমাপ, তাহলে তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণ এবং পরিমাপে একটা যন্ত্র ব্যবহার করা হয়, যেটাকে বলা হচ্ছে গাইগার মুলার কাউন্টার। এখন আসো তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। সো তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ব্যবহার আমরা দেখবো। সো দেখো, সো 99T, যেটাকে হচ্ছে টেকনিশিয়াম 99TC, হ্যাঁ, 99TC যেটাকে বলছে হচ্ছে টেকনিশিয়াম 99। সো 99TC যেটা হচ্ছে টেকনিশিয়াম 99, এটা কি হয়, এটা হচ্ছে রোগাক্রান্ত স্থানের ছবি তোলার কাজে। তাহলে রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে, সো এটার লাইফ টাইম কত জানো, তুলতে। সো রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে, এটা লাইফ টাইম হচ্ছে প্রায় 6 ঘন্টার মতো। এটা কি করে, গামা রশ্মির সাহায্যে ছবিটা তোলে। সো গামা রশ্মি নির্গত করে, ঠিক আছে। তাহলে টেকনিশিয়াম T99, এটার হচ্ছে রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে ব্যবহৃত হয়, রোগ আক্রান্ত স্থানের ছবি তুলতে ব্যবহৃত হয় গামা রশ্মি নির্গমনের মাধ্যমে। তারপরে আছে হচ্ছে আয়োডিন 131 বা 131 আয়োডিন, হ্যাঁ, এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সার নিরাময়ে, থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আয়োডিন 131 ব্যবহৃত হয় থাইরয়েড ক্যান্সার নিরাময়ে। সো এই রশ্মি থেকে নির্গত হয় হচ্ছে আমাদের বিটা রশ্মি, হ্যাঁ, বিটা রশ্মির মাধ্যমে, আর এটা হচ্ছে গামা বিটা, আর এটা হচ্ছে গামা রশ্মি নির্গমন করে। দেন 131 আয়োডিনের পরে আরেকটা আছে, সেটা হচ্ছে ইরিডিয়াম 192, হ্যাঁ, 192 IR বা ইরিডিয়াম। এটা হচ্ছে ব্রেন ক্যান্সার নিরাময়, ব্রেন ক্যান্সার
হ্যাঁ, ব্রেন ক্যান্সার নিরাময়, ব্রেন ক্যান্সার নিরাময়ে, এই ব্রেন ক্যান্সার নিরাময়ে 192 ইরিডিয়াম এটা ব্যবহার করতে হয়। দেন তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে কোবাল্ট 60। তাহলে 60 কোবাল্ট এটা ব্যবহার করা হয় টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়। তাহলে টিউমার এর উপস্থিতি টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময় হচ্ছে আমার কত ব্যবহার করা হয়, কোবাল্ট 60। যেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, সেটা হচ্ছে 32 ফসফরাস। এর অনেকগুলো ব্যবহার আছে ভাইয়া, 32 ফসফরাসের অনেকগুলো ব্যবহার আছে। তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়, রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়, হ্যাঁ, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় আমরা হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস 32 ফসফরাস আমরা ইউজ করতে পারি। এবং অন্যান্য কাজেও হচ্ছে আমরা হচ্ছে আইসোলেট ব্যবহার করতে পারি, যেমন জমিতে নাইট্রোজেন বা ফসফেটের পরিমাণটা কত, তারপরে কীটনাশক দেওয়া লাগবে কিনা এইগুলো হচ্ছে নির্ণয়। তারপরে হচ্ছে যে ওই যে কার্বন ডেটিং করে কিন্তু পুরানো বিভিন্ন জিনিসের বয়স নির্ণয় করা যায়। তাহলে বয়স নির্ণয়ে বা কার্বন ডেটিংয়ে C14 নামক আইসোটোপ ব্যবহার করা হয়, C14C ব্যবহৃত। এটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ 14C, এই তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয় কার্বন ডেটিংয়ে বীজ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা তথ্য মনে রাখবো, সেটা হচ্ছে 1986 সালে রাজশাহীর চেরোনোবিলে একটা হচ্ছে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল, ঠিক আছে। আর ওই যে তোমাদের বইয়ের একটা লাস্ট ইনফরমেশন আছে যে বাংলাদেশের রূপপুরে একটা পারমাণবিক গবেষণা স্থাপন করা আছে। দুটোই হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন। তেমন ইম্পর্টেন্ট না, বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এটা তুলে না আমি একবার রিক্যাপ করে দেবো। আচ্ছা, সংক্ষেপে আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা কি। দেখো, তেজস্ক্রিয় আইসোটোপ, ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ কারা, যে সকল আইসোটোপের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে নিজেই আলফা বিটা গামা রশ্মি বের হয়, তারা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এর সংখ্যা প্রায় 3000-এর মতো। আর এই যে তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণ এবং পরিমাপে একটা যন্ত্র ব্যবহার করা হয়, যেটা হচ্ছে গাইগার-মুলার কাউন্টার। ওকে, ফাইন। সো এখন আসলে কিছু ব্যবহার নেই, যেমন টেকনিশিয়াম T99 বা TC99, সেটা হচ্ছে রোগগ্রস্ত স্থানের ছবি তুলতে ব্যবহৃত করা হয়। এটা গামা রশ্মি নির্গমন করে। 138 আয়রন যেটা আছে, এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সারে নিরাময় ব্যবহৃত হয়, এটা বিটা রশ্মি নির্গত করে। 192 ইরিডিয়াম, এটা হচ্ছে ব্রেন ক্যান্সার নিরাময় ব্যবহৃত করা হয়। 60 কোবাল্ট, যেটা হচ্ছে টিউমারের উপস্থিতি নিরাময় ব্যবহার করা হয়। 32 ফসফেট, যেটা হচ্ছে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা হচ্ছে আইসোটোপের তুলনামূলক ব্যবহার। এখন আসো পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর কি জিনিস, আর এখান থেকে আরেকটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর কি জিনিস, এটা সম্পর্কে কনফিউশনটা ক্লিয়ার করে দিই। সো দেখো, আমাদের কিন্তু 8টা কনসেপ্ট অলরেডি শেষ। এটা আমাদের লাস্ট কনসেপ্ট, অ্যান্ড সেটা হচ্ছে পারমাণবিক ভর এবং হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, ফাইন, পারমাণবিক ভর এবং হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তো দেখো, পারমাণবিক ভরটা বিষয়টা কি, পারমাণবিক ভর হচ্ছে কি, প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার যোগফল, হ্যাঁ, এটাই হচ্ছে পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর বা ভর, এই আপেক্ষিক পারমাণবিক ভরটা কি, দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর, খুবই লক্ষ্য করো বিষয়টা, পরমাণুর ভর ডিভাইডেড বাই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। হ্যাঁ,
তাহলে একটি কার্বন 12 আইসোটোপের ভরের, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান কত জানো? 1.66 × 10⁻24 গ্রাম। এটা হচ্ছে ওই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের, মানে 1/12 অংশের যে মান, এটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। সো এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আর এটা হচ্ছে শুধু পারমাণবিক ভর। এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আর এটা হচ্ছে শুধুই পারমাণবিক ভর। সো এটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো আমি একটা ম্যাথ দিয়ে তোমাদের হচ্ছে এটা ক্লিয়ার করে দিই, যে ধরো এক্স একটা মৌল, এবং হচ্ছে এর একটা পরমাণুর ভর এক্স এর, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এক্স এর একটি পরমাণুর ভর ধরো দেওয়া আছে, পরমাণুর ভর ধরো এক্স এর একটি পরমাণুর ভর দেওয়া আছে হচ্ছে 3.985 × 10⁻³ গ্রাম, 3 গ্রাম। এটা হচ্ছে একটি পরমাণুর ভর দেওয়া আছে, এবং আমাকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত নির্ণয় করতে বলছে। তো আমরা এই সূত্র কি জানি, যে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর কত? 3.985 × 10⁻23 ডিভাইড বাই একটি কার্বন 12 আইসোটোপের ভর, যেটা হচ্ছে এটা, মানটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। সেটাকে ভাগ দাও, ভাগ দিলে কত আসে? ভাগ দিলে আসে হচ্ছে এখানে 24.006, যেটা হচ্ছে 24 আমরা লিখতে পারি। সেটা হচ্ছে এক্স মোলের যে আপেক্ষিক পারমাণবিক ভর, সেটা হচ্ছে 24। আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 24। সো এটা আশা করি তোমরা এখন হচ্ছে ক্লিয়ার। সো এখন আসো, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আসো হচ্ছে আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভরটা কি জিনিস একটু আমরা লক্ষ্য করি, যে আপেক্ষিক আণবিক ভর, হ্যাঁ ঠিকই বলছে, আপেক্ষিক আণবিক ভর কি জিনিস? আপেক্ষিক আণবিক ভরটা কি জিনিস? ধরো এটা একটা হচ্ছে একটা ধরো মৌল, ঠিক আছে। সো আপেক্ষিক পারমাণবিক ভরটা কি জিনিস এটা বোঝার জন্য, এটা একটা সালফিউরিক অ্যাসিড একটা মৌল। এই মৌলে অবস্থিত যে পরমাণুগুলো আছে না, এই পরমাণুর যে প্রত্যেকের যে নিজ নিজ ভর, প্রত্যেকের ভরকে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ, পরমাণু সংখ্যা প্রত্যেকের ভরকে, পরমাণুর সংখ্যা প্রত্যেকের নিজ নিজ ভরকে, এটা একটু দিলে ভালো হয়, যে নিজ নিজ ভরকে, প্রত্যেকের নিজ নিজ ভরকে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে এই আপেক্ষিক আণবিক ভর পাওয়া যায়। এই যোগ করলে এটা পাওয়া যায় আপেক্ষিক আণবিক ভর। কেমনে দেখো, হাইড্রোজেন কালে 2 × 1 প্লাস সালফারের হচ্ছে ভর হচ্ছে 32, অ্যান্ড অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 4 16 কত? সো 16 × 4, 16 × 4, হ্যাঁ। তাহলে টোটাল আমার কত হয়? টোটাল আমার হয় কত? দেখো টোটাল আমার হয় হচ্ছে 98 টোটাল আমার হয় কত? টোটাল আমার হয় হচ্ছে 98। সো এটা হচ্ছে কি? সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর। তো আপেক্ষিক আণবিক ভরটা কি আমরা একটু ক্লিয়ার হয়ে নিই বিষয়টা, খুবই একদম শর্টকাটে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, সময় যেহেতু বেশি নাই। সো পারমাণবিক ভরটা কি জিনিস? পারমাণবিক ভরটা হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলে হচ্ছে পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর কি জিনিস? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে একটি পরমাণু ভরকে একটি কার্বন 12 আইসোটোপের ভরে 1/12 অংশ, যেটার মান হচ্ছে 1.6 × 10⁻24 গ্রাম দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা। আচ্ছা, আর আপেক্ষিক আণবিক ভরটা কি জিনিস? ধরো এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, একটা যৌগ দেওয়া আছে, যৌগের প্রতিটা পরমাণুর নিজ নিজ ভরকে ওই পরমাণুর নিজ নিজ সংখ্যা দিয়ে গুণ করে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। আশা করি এই অধ্যায় রিলেটেড যত কনফিউশন ছিল আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। তারপর যদি কিছু বাদ যায়, কমেন্ট সেকশন আছে, তোমরা বলো যে এটা বুঝি নাই বা এটা বুঝি নাই, আমরা পরবর্তীতে এটা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।